হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম। এই এক ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের স্থির বিদ্যুৎ, হ্যাঁ, দশম অধ্যায়। এই অধ্যায় থেকে 2025 সালে যতগুলি সৃজনশীল আসছে এই একটা ক্লাসে প্রত্যেকটা সৃজনশীল সমাধান করিয়ে দিব ইনশাল্লাহ। তো এই ক্লাসটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, 2025 সালে যে বোর্ড প্রশ্নগুলি আসছে এগুলিতে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো দেখতে থাকো। প্রথমে আমরা যে সৃজনশীলটা সমাধান করাবো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025। দেখো উদ্দীপকে কি দেওয়া আছে। আহ এইখানে দেখো উদ্দীপকে এতে দেওয়া আছে কত কুলম্ব, 50 কুলম্ব চার্জ, আর বি প্লাস 25 কুলম্ব চার্জ। তো এ এবং বি তে দুইটা আদান দেওয়া আছে, এতে হচ্ছে 50 কুলম্ব আর বিতে হচ্ছে 25 কুলম্ব। এই দুইটা আদানদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকের চার্জ দুটির ক্রিয়ারত বলের মান। উদ্দীপকের চার্জ দুটি কি বলের মান? ক্রিয়ারত বল। এই যে বলের মান, অবশ্যই এখানে কি বের করতে হবে বলো? এফটা বের করতে হবে। এই ধরনের প্রশ্ন প্রচুর আসে গতে 3 মার্কের জন্য, এই ক্রিয়ারত বল। তো দেখো এটাও প্লাস এটাও প্লাস, তো প্লাস প্লাস কি করে? বিকর্ষণ করে। অবশ্যই এখানে যে ক্রিয়ারত বলটা বের হবে এটা বিকর্ষণ বল বের হবে। ঠিক আছে, তো আমরা দেখো উদ্দীপকে কি কি দেওয়া আছে আমাদের। উদ্দীপক হতে পায় এ যে আদানটা এটা কত কুলম্ব? প্লাস 50 কুলম্ব। আমরা একটা কাজ করি, এই আদানকে Q1 ধরবো। Q1 হচ্ছে প্লাস 50 কুলম্ব। তারপরে বি আদান যেটা আছে এটাকে যদি আমরা Q1 ধরি, একটু বোঝার চেষ্টা করো। এই আদানকে যদি Q1 ধরি তো এই আদানকে আমরা কি ধরবো? Q2 ধরবো। Q2 হচ্ছে প্লাস 25 কুলম্ব। এবং এই আদানের হ্যাঁ দেখো, এ আদান থেকে বি আদানের মধ্যবর্তী যে দূরত্ব কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার, যেটাকে আমরা কি ধরবো? আর মধ্যবর্তী দূরত্ব আর এর যে মান দেওয়া আছে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে কোথায় যাব? মিটারে। সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 সেন্টিমিটার মানে কত মিটার বলো? 1 মিটার। মানে সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দ্বারা ভাগ, 100 কে 100 দ্বারা ভাগ দিলে কি আসবে? 1 মিটার। তো আমরা জানি 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার। তো এছাড়াও যদি অন্য কোনো মান থাকতো, সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়, কারণ আমরা জানি 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার, তাই না? তো সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দ্বারা ভাগ করলে 1 মিটার আসবে। ঠিক আছে, তো এখানে আরেকটা মান লাগবে, কে কুলম্বের ধ্রুবক 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। আচ্ছা, এটা লাগবে। এবং ক্রিয়ারত যে বল এফটা বের করতে বলছে, এফ ইকুয়াল হোয়াট, এটা বের করা লাগবে। তো এখানে এটা বের করার জন্য, এফটা বের করার জন্য আমাদের হাতে যে সূত্র আছে আমরা জানি এফ ইকুয়াল কে Q1 Q2 বাই কি আর স্কয়ার। এটা হচ্ছে যে বিজ্ঞানী কুলম্বের যে সূত্র, এই সূত্র থেকে আসছে এফ ইকুয়াল কে Q1 Q2 বাই কি আর স্কয়ার। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, দুইটা আদান দ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের ক্ষেত্রে এই সূত্র আমরা ইউজ করি, এফ ইকুয়াল কে Q1 Q2 বাই আর স্কয়ার। তো এখানে কে হচ্ছে কুলম্বের ধ্রুবক, কত? 9 × 10⁹ Q1 Q2, Q1 কত? 50 কুলম্ব, আর Q2 হচ্ছে 25। প্লাস তো লিখতে হবে না। আর আর এর মান কত আছে? 1, উপরে কি স্কয়ার। তো এটা দেখি ফাইনালি কি আসে। তো যে কাজটা করবা, নিচে 1 স্কয়ার তো 1, নিচে টোটাল লেখার প্রয়োজন নেই, জাস্ট উপরে 9 × 10⁹ উপরটার সাথে গুণ হবে, তাই না? তো উপরে কি হবে? 9 × 10⁹ ইনটু 50 ইনটু কত? 25। এইটা আসছে তোমার 1.125 ইন্টু 10⁻13 নিউটন। এই হচ্ছে ফাইনালি অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এখানে অবশ্যই যে ক্রিয়ারত যে বলের মানটা আসছে, এফ এর মান কিন্তু দেখো আগে কিছু নাই মানে প্লাস আছে, তার মানে প্লাস তো আসবেই, কারণ এই যে প্লাস প্লাস কে বিকর্ষণ, প্লাসে প্লাসে তো প্লাসই হবে। প্লাস থাকা মানে এফ এর মান এইখানে অবশ্যই প্লাস আছে, এটা অবশ্যই কি বল? বিকর্ষণ বল, কারণ হ্যাঁ প্লাস প্লাস কে কি করে? বিকর্ষণ করে। যাই হোক, এই হচ্ছে ক্রিয়ারত বলের মান। কি পারা যাবে কিনা বলো?
আচ্ছা, এরপরে দেখো ঢাকা বোর্ডের গতে যেটা আসছে কি বলছে, উল্লেখিত চার্জ দ্বয়ের মধ্যবর্তী স্থানে অন্য যে কোনো একটি বিন্দু সি, দেখো এখানে ধরে নিচ্ছে মনে করো এই বিন্দুটা হচ্ছে সি, মধ্যবর্তী কোনো একটা স্থানে সিতে কত কুলম্ব, 10 কুলম্ব চার্জ স্থাপন করলে তা কোনো বল অনুভব করে না। তো মধ্যবর্তী স্থানে সি কুলম্ব, হ্যাঁ সি একটা বিন্দু, এই সি বিন্দুতে প্লাস কত কুলম্ব, 10 কুলম্ব চার্জ স্থাপন করলে কোনো বল অনুভব করে না, তাহলে সি বস্তুটির অবস্থান এ ও বি এর মধ্যবিন্দু হবে কি না, এটা হচ্ছে প্রশ্ন। তো সি কে মধ্যবিন্দু, সি তে 10 কুলম্ব আধান স্থাপন করবা, স্থাপন করার ফলে কি হবে, কোনো বল অনুভব করবে না। তবে এই সি বিন্দুটি কি এ এবং বি এর মধ্যবর্তী কোনো মধ্যবিন্দু হবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। তো এটার জন্য আমরা জাস্ট একটা কাজ করি, আমাদের যে কাজটা করতে হবে, চিত্র আঁকায় নিই আমরা, ঠিক আছে। এই হচ্ছে এ আদান, মনে করো এটা হচ্ছে বি আদান, ঠিক আছে, এটা হচ্ছে বি। তো এটার কেন্দ্র আর এইটার কেন্দ্র জাস্ট যোগ করে দাও, আদান দ্বয়ের যে সংযোজক রেখা যোগ করে দিলে এর মধ্যবর্তী একটা বিন্দু, আমি ধরে নিলাম যে এই মধ্যবর্তী বিন্দুটা হচ্ছে এইটা, এই বিন্দুতে কি আছে বলো, এই মধ্যবর্তী বিন্দুটা হচ্ছে সি, এখানে আরেকটা আদান স্থাপন করা হয়েছে। তো দেখো কত কত আদান স্থাপন করা হয়েছে একটু বুঝো। তো এটা হচ্ছে প্লাস 50 কুলম্ব, এটা হচ্ছে এ, একটু বোঝার চেষ্টা করো, এ এবং বি এর মধ্যে কি রাখা হয়েছে সি, তাই না। তো এটা হচ্ছে প্লাস 50 কুলম্ব, এটা হচ্ছে প্লাস 25 কুলম্ব, এটা হচ্ছে এ আদান, এটা হচ্ছে বি আদান, হ্যাঁ। তো এতে একটা আদান রাখা হয়েছে প্লাস 50 কুলম্ব, বিতে একটা আদান রাখা হয়েছে প্লাস 25 কুলম্ব, এবং অন্য একটি বিন্দু হচ্ছে সি। তো এ বি দুইটা বিন্দু আছে, সিতে একটা বিন্দু, এই বিন্দুটা ধরে নিলাম সি, কত কুলম্ব, এখানে প্লাস 10 কুলম্ব চার্জ রাখা হবে। দেখো সিতে প্লাস 10 কুলম্ব চার্জ স্থাপন করলে তা কোনো ধরনের বল অনুভব করে না। বিষয়টা হচ্ছে কি, যে এই আদানকে যদি আমরা কি ধরছি, আমরা জানি যে এই যে প্লাস 50 কুলম্ব যে আদান, এই আদানকে যদি আমরা Q1 ধরি, তো এই আদানটাকে আমরা কি ধরি, Q2, আর সি বিন্দুতে যে 10 কুলম্ব আদান ওইটাকে যদি আমরা কিউ ধরি, তো এখানে দেখবা যে দেখো এই প্লাস, দেখো এই প্লাস 50 কুলম্ব, যেহেতু এ এবং বি এর মধ্যে একটা বিন্দু হচ্ছে সি, সি বিন্দু যে আদানটা রাখছে ওইটাও কিন্তু প্লাস, তাহলে এই Q1 মানে 50 কুলম্ব এই 10 কুলম্বকে কি করবে, বিকর্ষণ করবে। আবার এই প্লাস 25 কুলম্ব এই 10 কুলম্বকে বিকর্ষণ করবে, কারণ মধ্যে প্লাস আদান রাখা হয়েছে, তো প্লাস প্লাস কে বিকর্ষণ করবে, প্লাস প্লাস কে বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করলে এমন একটা, হ্যাঁ চার্জ স্থাপন করলে তা কোনো বল অনুভব করবে না, ঠিক আছে, তাও বল অনুভব করবে না। তাহলে সি বিন্দুটির অবস্থান এ ও বি এর মধ্যবিন্দু হবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা যাই হোক, এইটুকু এ করার পরে তো আমরা জানি মোট যে দূরত্বটা এই আদান থেকে এই আদানের যে মোট দূরত্ব, এটা আমাদের জানা আছে, এই টোটালটা কত। এই আদান থেকে এই আদানের মোট দূরত্ব হচ্ছে 1 মিটার। আগের অঙ্কে আমরা পাইছি যে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার, তাই না। তো এখন আমরা যদি এভাবে চিন্তা করি যে তাহলে এই যে সি যেটুকু আছে, সি যে বিন্দুটা, তো এইটা থেকে এর থেকে এইটুকু যে দূরত্ব, এবং এর থেকে সি বিন্দুর দূরত্ব এবং বি থেকে সি বিন্দুর যে দূরত্ব, এভাবে যদি চিন্তা করি আমরা, যে আমি যদি ধরে নিই এর থেকে সি বিন্দুর দূরত্বটা হচ্ছে x মিটার, তো বি থেকে সি বিন্দুর দূরত্ব কি হবে, টোটালটা কত 1, তো এইটুকু হবে কি 1 মাইনাস x মিটার। এটা যদি x মিটার হয় তো এটা হবে 1 মাইনাস x মিটার, তার মানে সি এ এবং বি এর মধ্যবর্তী একটা বিন্দু, তো এ বিন্দু টোটাল এ থেকে বি এর দূরত্ব কত মিটার, 1 মিটার। তো এর থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে কি, যদি আমি ধরে নিই x মিটার, তো বি থেকে সি বিন্দুর দূরত্ব হবে 1 মাইনাস x মিটার, ঠিক আছে। তো এই জিনিসটাই এখন আমরা নিচে লিখে দিব, যে মনে করি
আধানদ্বয়ের সংযোজক সরল রেখার একটা মধ্যবিন্দুতে কি নেওয়া হয়েছে সি, কতটুকু দূরে নেওয়া হয়েছে সংযোজক সরল রেখার প্লাস অথবা প্লাস 50 কুলম্ব বা Q1 এটা লিখতে পারো, বাইভাও লিখতে পারো প্লাস 50 কুলম্ব আধান হতে, প্লাস 50 কুলম্ব আধান হতে কতটুকু দূরে x মিটার, এবং প্লাস 25 কুলম্ব আধান হতে কত মিটার? দেখো প্লাস 50 কুলম্ব আধান হতে সি বিন্দু দূরত্ব হচ্ছে x মিটার, আর প্লাস 20 কুলম্ব আধান হতে এই চার্জের যে দূরত্ব এটা হবে 1 মাইনাস x মিটার, প্লাস 25 কুলম্ব হতে কত 1 মাইনাস x মিটার। এতটুকু দূরত্বে কোন বিন্দুতে বলো? সি বিন্দুতে। একটু ফোকাস করো এদিকে। তো প্লাস 50 কুলম্ব চার্জ হতে x মিটার দূরত্বে এবং প্লাস 20 কুলম্ব চার্জ হতে 1 মাইনাস x মিটার দূরত্বে, হ্যাঁ, সি বিন্দুতে কিউ ইকুয়াল কত কুলম্ব? 10 কুলম্ব। সি বিন্দুতে কিউ ইকুয়াল প্লাস কত কুলম্ব? 10 কুলম্ব চার্জ বা আধান স্থাপন করলে, অথবা চার্জ লিখতে পারো, সমস্যা নেই, চার্জ স্থাপন করলে কোনো বল অনুভব করবে না। ঠিক আছে, কোনো বল অনুভব করবে না, জাস্ট এটুকু লেখা দিল। এখন চিন্তা করে দেখো, এই যে প্লাস 50 কুলম্ব মানে কিউ1 চার্জের জন্য কিউ বিন্দুতে যে ক্রিয়াশীল যে বল এটা বের করতে হবে, আবার Q2 চার্জের জন্য কিউ বিন্দুতে ক্রিয়াশীল বল বের করতে হবে। তো এখানে আমরা যে কাজটা করব, Q1 বা কি লিখতে পারো প্লাস 50 কুলম্ব, Q1 ও লিখতে পারো, Q1 চার্জের জন্য Q1 চার্জের জন্য কি চার্জের জন্য? Q1 চার্জের জন্য কোন বিন্দুতে? সি বিন্দুতে ক্রিয়াশীল বলকে দেখো, এই সূত্রটা কি? কুলম্বের যে সূত্র আমরা জানি F ইকুয়াল K Q1 Q2 বাই কি আর স্কয়ার। তো ক্রিয়াশীল যে বল এটাকে যদি আমরা F1 ধরি তো এটা কি হবে? K উপরে কি Q1। একটু চিন্তা করো, Q1 চার্জের জন্য কোন বিন্দুতে? সি বিন্দুতে ক্রিয়াশীল যে বল, তো F ইকুয়াল এই বলটাকে যেহেতু এই চার্জের জন্য এই বিন্দুতে, মানে Q1 চার্জের জন্য সি বিন্দুতে ক্রিয়াশীল বলকে যদি আমি F1 ধরি, তো এখন ইকুয়াল কি হবে? K উপরে Q1 Q2 মানে কি? Q1 হচ্ছে প্রথম যে আধান Q1, আর Q2 হচ্ছে এই যে সি বিন্দুতে আধান কি Q ইনটু Q বাই কি বলো আর স্কয়ার। এই আর বলতে গেলে এই অংশ থেকে এই অংশের যে দূরত্বটা কত? এই Q1 থেকে Q যে আধান এইটুকু দূরত্ব হচ্ছে x, তো এখানে আর এর জায়গা হবে x স্কয়ার। ঠিক আছে, আবার এই দিক থেকে লিখবা, যখন লিখবা কোন চার্জের জন্য? Q2 চার্জের জন্য কোন বিন্দুতে? সি বিন্দুতে ক্রিয়াশীল বল যদি কি ধরো F2 ধরো, F2 ইকুয়াল কি হবে? কে এখন হচ্ছে Q2 চার্জের জন্য সি বিন্দুতে ক্রিয়াশীল বল, তো এখানে প্রথম হচ্ছে Q1, এখানে Q1 কাকে ধরা হয়েছে বলো? এই Q2 কে ধরা হয়েছে। অথবা আমরা একটা কাজ করতে পারি, যদি আমাদের এটা বুঝতে সমস্যা হয়, এইখানে যে কাজটা করে নিতে পারি, দেখো তো Q1 চার্জের জন্য লেখা হয়েছে Q1, তো Q1 চার্জ মানে কত কুলম্ব? 50 কুলম্ব, এখানে 50 লিখে দিতে পারো। ঠিক আছে, 50, Q1 হচ্ছে 50 আর Q2 কত? 10, অথবা Q লিখতে পারো কারণ দুই দিকের Q কাটাই যাবে। আর Q2 চার্জের জন্য সি বিন্দুতে ক্রিয়াশীল বল, Q2 চার্জ কত? দেখো প্রথম হচ্ছে Q1 কারে ধরবা? এইটাকে, তো এটা কত কুলম্ব? 25
ইনটু কি কিউ টু, কিউ টু কত, কিউ টু কে এটা আমরা কিউ ধরে নিলাম, আর নিচে কি এই কিউ টু থেকে সি বিন্দুর কিউ টু থেকে যে কিউ চার্জ এটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি, আর এই জায়গায় দূরত্বটা কত 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স উপরে কি দিয়ে দিবা স্কয়ার। না বোঝার কিছু নাই, জাস্ট আমরা যে কাজটা করছি একটু বুঝো প্লিজ। একটা হচ্ছে কিউ ওয়ান চার্জের জন্য কোন বিন্দুতে, সি বিন্দুতে ক্রিয়াশীল বল, এই চার্জের জন্য এই বিন্দুতে ক্রিয়াশীল বলটাকে যদি F1 ধরো, F1 ইকুয়াল হচ্ছে কে কিউ1 কিউ2, কিউ1 কি এই যে 50 কুলম্ব, আর কিউ2 হচ্ছে কি সি বিন্দুতে কিউ কুলম্ব, বা 10 লিখতে পারো, কিউ লিখলেও সমস্যা নাই। কিউ2 যেটা এটাকে আমরা কিউ ধরতেছি কারণ এই কিউ এবং পরে F2 কিউ কাটাই যাবে যেহেতু সমান, মান না বসাইলেও সমস্যা নাই বাই, এবং বাই কি হবে আর স্কয়ার। এই কিউ1 থেকে কিউ2 যে দূরত্বটা, এই আদান থেকে এই আদানের দূরত্বটা হচ্ছে এক্স, ও এক্স আর উপরে কি আছে স্কয়ার এটা। আবার কিউ2 চার্জের জন্য কোন বিন্দুতে, সি বিন্দুতে ক্রিয়াশীল বল, এই চার্জের জন্য এই বিন্দুতে ক্রিয়াশীল বলকে যদি আমরা কি ধরি F2 ইকুয়াল কি হবে কে কিউ1 কিউ2, কিউ1 হচ্ছে কি এটাকে আমরা ধরবা কিউ1, হ্যাঁ এই চার্জের জন্য এই বিন্দুতে ক্রিয়াশীল বল হলে এটা হচ্ছে কিউ1 50 কুলম্ব ইনটু কিউ2 হচ্ছে যে এটা, কিউ2 হচ্ছে এই আদান, সি বিন্দুর আদান হচ্ছে কিউ বাই কি এই আদান থেকে আদানের দূরত্ব কতটুকু 1 মাইনাস এক্স উপরে কি দিবা বলো স্কয়ার। আচ্ছা এইটুকু এক করার পরে এখন যে কাজটা করবা এখানে আমরা লিখতে পারবো যে প্রশ্ন মতে F1 এবং F2 লিখছই তো যে এতটুকু দূরত্বে স্থাপন করলে কোনো বল অনুভব করবে না, অর্থাৎ F1 এবং F2 কি সমান। তো F1 এর যে মান, F1 এর মান কত কে উপরে কত 50 ইনটু কিউ বাই কি এক্স স্কয়ার ইকুয়াল কে উপরে হচ্ছে কত 25 ইনটু কিউ বাই কি 1 মাইনাস এক্স উপরে কি বলো স্কয়ার। তো ফাইনালি এখানে কি কি কাটা যাবে একটু দেখো, দুই দিক থেকে এই যে কে এবং কে কাটা যাবে, এই কিউ 10 কুলম্ব এই কিউ 10 কুলম্ব কাটা যাবে, তো উপরে কি থাকবে 50 আর নিচে থাকবে কি এক্স স্কয়ার, আর এদিকে কি থাকবে 25 বাই কি 1 মাইনাস এক্স হোল স্কয়ার। তো আমরা একটা কাজ করতে পারি ক্যালকুলেশনের সুবিধার্থে, এই 1 মাইনাস এক্সটাকে উপরে নিতে পারি, এক্স গুলিকে একদিকে নিয়ে আসলে জাস্ট আর গুণন, হ্যাঁ 1 মাইনাস এক্স কে উপরে নিয়ে গেলে 1 মাইনাস এক্সটা উপরে চলে যাবে, আর নিচে কি আছে বলো এক্স স্কয়ার, আর এদিকে উপরে কি থাকবে 25 আর নিচে কি যাবে 50। যে কাজটা করছি 1 মাইনাস এক্সটাকে উপরে পাঠিয়ে দিছি, ঠিক আছে 1 মাইনাস এক্স স্কয়ারটাকে উপরে পাঠাইলে 50 নিচে চলে যাবে। তো এইখানে আমরা একটা কাজ করতে পারি, এখন উপরে হচ্ছে 1 মাইনাস এক্স আর নিচে কি এক্স, দেখো উপরে স্কয়ার নিচে স্কয়ার, তো একসাথে আমরা একটা স্কয়ার দিতে পারি, আর এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে 50 কে 25 কে 50 দ্বারা ভাগ করলে কি আসবে 0.5, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি এখন 1 মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল বামে স্কয়ার তুললে ডানে কি দিবা রুট 0.5। তো এরপরে কি আসে একটু দেখো 1 মাইনাস এক্স বাই কি এক্স ইকুয়াল, এখানে যে কাজটা করবা রুট 0.5, এটা আসছে তোমার 0.70, হ্যাঁ এটা 0.70 জায়গায় 1 লিখতে পারো, ঠিক আছে 0.70 জায়গায় কি লিখতে পারো 1 লিখে দিতে পারো, অথবা তুমি একটা কাজ করতে পারো 0.707 এটুকুও নিতে পারো, সমস্যা নাই, বা 1 লিখলে হবে। তো এরপরে যে কাজটা করবা একটু আর গুণন করে দাও, হ্যাঁ এখানে যে কাজটা হবে আমাকে তোমরা একটু বলো যে এই যে টোটাল অংশটুকু আছে দেখো এক্সটা কার সাথে গুণ হবে, এক্সটা গুণ হবে কার সাথে 0.707 এর সাথে কি গুণ হবে এক্স, আর এইটার নিচে কি আছে বলো 1, 1টা কার সাথে গুণ হবে 1 মাইনাস এক্স কে 1 মাইনাস আর গুণ হলে 1 মাইনাস এক্স, এই তো। তো 0.07 এক্স এর সাথে গুণ হয়েছে আর 1 মাইনাস এক্স। তো এখন আমরা যে কাজটা করব 0.707 না 0.707 মাইনাস এক্স এদিকে আসলে কি হবে প্লাস এক্স ইকুয়াল কি বলো 1, ঠিক আছে। তো মাইনাস এক্সটা এদিকে আসলে প্লাস এক্স, তো এখন আমরা যে কাজটা করতে পারি কি কমন নিতে পারবো এক্স,
যদি কমনে ভিতরে কি হবে 0.0, হ্যাঁ 0.707 প্লাস এক্স তো বাইরে আছে 1 ইকুয়াল কি কি বুঝতে পারছো কিনা? জাস্ট এখান থেকে আমরা এক্স কমন নিলে 0.07 ভিতরে থাকবে প্লাস এক্স তো বাইরে আছে, ভিতরে কিছু না থাকলে 1 দিবা। তো ফাইনালি এটা কি আসে একটু দেখো, হ্যাঁ ব্র্যাকেট মানে গুণ, এইটুকু যোগ করলে কি হবে 1 পয়েন্ট, এইটুকু যদি যোগ করো তো কি আসবে 1.707 ইকুয়াল কি বলো 1। তো যদি কি রেখা দাও এক্স রেখা দাও 1 থাকবে উপরে আর নিচে কি যাবে 1.707। তো এইখানে ফাইনালি এক্স এর মানটা কত আসে আমরা একটু যদি দেখি, উপরে কি আছে 1 ভাগ কত 1.707 দ্বারা ভাগ করলে এটা আসে 0.5857, হ্যাঁ 5858 লিখতে পারো এত মিটার। এখন বিষয়টা হচ্ছে এটাকে আসলে আমরা মিটারে রাখবো কিনা, কারণ বোঝার জন্য আমাকে যেহেতু বলছে মধ্যবিন্দু হবে কিনা, টোটালটা কত সেন্টিমিটার 100, তো মধ্যবিন্দু হলে 50 সেন্টিমিটারে থাকতে হবে। তো মিটার থেকে আমরা যদি সেন্টিমিটারে নেই সেই ক্ষেত্রে এখানে যে কাজটা করবা একটু যদি এদিকে নিয়ে আসি, তো এখন যে কাজটা করবা এক্স তো ঠিকই থাকবে, কি করবা মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে আসবে, জাস্ট 100 দ্বারা গুণ করে দাও, 100 দ্বারা গুণ করো, তাহলে আসলে এখানে যেহেতু জায়গা নিবেন আমরা উপরেই করতে পারি। এক্স তো ঠিকই আছে, কত আছে দেখো 0.5858 এর সাথে কত গুণ করবা 100। তো মিটার থেকে আমরা কোথায় চলে গেলাম সেন্টিমিটারে, তো এটা কি আসবে 0.5858 ইন্টু কত 100, তাই না? এটা আসছে 58.58 সেন্টিমিটার। ঠিক আছে, এটা আবার মিস্টেক করো না, না বোঝারও কিছু নাই, একবার সহজ একটা জিনিস, জাস্ট এইটুকু একটু বোঝার চেষ্টা করো কি করছি। শুধু এখানে আমরা আমাদের সুবিধাতে যেহেতু মিটারে আছে, আমরা জাস্ট মিটার থেকে কোথায় নিয়ে আসছি সেন্টিমিটার, 100 দ্বারা গুণ করে এটা আসছে। তো তাহলে দেখো এক্স থেকে কতটুকু দূরত্বে আসছে 58.58 সেন্টিমিটার। তো এটা কি মধ্যবিন্দু হয়েছে না, তো কারণ মধ্যবিন্দু টোটাল কত সেন্টিমিটার, তো এক্স এর মানটা কি হয় নাই এক্স, আচ্ছা টোটাল কতটুকু হওয়ার কথা মধ্যবিন্দু হইলে টোটাল কত আছে 100, 100 কে 2 দ্বারা ভাগ দিলে যা আসবে এটা নট ইকুয়াল। তার মানে হচ্ছে এইটুকুকে আমি আলাদা রাখতে পারি, যদি আমি এইটুকুকে আলাদা রাখি তাহলে তোমাদের কাছে বিষয়টা একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা আমি কাজ করি এটুকুকে আর একটু উপরে নেই, যেহেতু আসলে জায়গা একটু কম। এখন আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার, কারণ টোটালি দেখো তুমি ধরছিলা এ যেটা কিউ1 চার্জ থেকে সি বিন্দু দূরত্ব বা এ থেকে সি বিন্দু দূরত্ব এক্স মিটার ধরছিলা, রাইট? তো এক্স মিটার, এক্স এর মান কত আসছে 58.58 সেন্টিমিটার এত। আর যদি এ এবং বি সি যদি এবং, কারণ এ থেকে বি বিন্দু দূরত্ব মোট কত 100, যদি মধ্যবিন্দু হইতে হয় 100 কে 2 দ্বারা ভাগ দিলে কত 50, তো এক্স এর মান কি 50 হয়েছে, তো এক্স এর মান নট ইকুয়াল, হ্যাঁ 100 বাই কত 2, কারণ 100/2 মানে তো 50, তাহলে এক্স এর মান 50 সেন্টিমিটার সমান হয় নাই, তাহলে অবশ্যই সি বিন্দু এ এবং বি এর মধ্যবিন্দু হবে না। না বোঝার কিছু নাই, খুব সহজ একটা প্রশ্ন, জাস্ট এইভাবে তোমরা করে দিলেই ফুল মার্কটা পাবা। লাস্টের অংশটুকু জাস্ট এভাবে দেখাইতে পারো অথবা লিখতে পারো নট ইকুয়াল 50 সেন্টিমিটার, কারণ 58.58 অবশ্যই 50 না, কারণ সি যদি মধ্যবিন্দু হইতে হয় তো 100 অর্ধেক কত 50-এ থাকার দরকার ছিল, এক্স এর মান 50 আসার দরকার ছিল 50 সেন্টিমিটার, কিন্তু এক্স এর মান আসছে 58.58, যেটা এক্স নট ইকুয়াল 100 বাই কত 2, কারণ কি, কারণ 100 কে 2 দ্বারা ভাগ করলে কত সেন্টিমিটার 50 সেন্টিমিটার, তাহলে এক্স এর মানটা 50 সেন্টিমিটারের সমান হয় না, নট ইকুয়াল। ঠিক আছে, এই হচ্ছে তোমার গাণিতিক সমস্যার যে সমাধান। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এইটা আসছে রাজশাহী বোর্ড কত
2025-এ, রাজশাহী বোর্ড 2025-এ। দেখো কি বলছে, একটি ধাতব গোলকের কি দেওয়া আছে বলো, ব্যাসার্ধ দেওয়া আছে কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তো ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি, এখানে আর এর মান দেওয়া আছে, রাইট? ব্যাসার্ধ মানে আর দেওয়া আছে। ধাতব গোলকের সাইজে কি এই, হ্যাঁ, দৃশ্যপট 1 এর ধাতব গোলকটির কি চাইছে বলো, ধাতব গোলকটির দ্বারকত্ব বের করতে বলছে। দ্বারকত্ব নির্ণয় করো। আমরা দ্বারকত্বকে কি দ্বারা প্রকাশ করি, সি। সি এর মান চাইছি, রাইট? দ্বারকত্বকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তো এটা যদি আমাদের করতে হয়, দেখো আমাদের হাতে কি আছে, উদ্দীপক হতে কি পাইছি, কি পাইছি, ধাতব গোলকের ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আর। আর এর মান কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। গোলকের ব্যাসার্ধ পাইছি 8 সেন্টিমিটার। তো আমরা সেন্টিমিটার থেকে কোথায় যাব, মিটারে। তো 8 কে আমরা কত দ্বারা ভাগ করব, 100। সেন্টিমিটার থেকে মিটার, 8 কে 100 দ্বারা ভাগ করলে 0.08 মিটার, রাইট? আচ্ছা, এরপরে যেটা লাগবে দ্বারকত্ব। তো দ্বারকত্ব বলতে গেলে এই যে দ্বারকত্ব বের করব, দ্বারকত্বকে আমরা সি দ্বারা প্রকাশ করি। সি ইকুয়াল কি, সূত্র কি, আর বাই কে। যেহেতু আর আছে, আমাদেরকে আর কি লাগবে বলো, কে লাগবে। কে মানে কি, কুলম্বের ধ্রুবক। কুলম্বের ধ্রুবক কে মান কত, 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। এবং এখানে সাইজে কি বলো, দ্বারকত্ব সি। সি ইকুয়াল কি, তো এটা যদি বের করতে হয় আমরা জানি সি ইকুয়াল কি, আর বাই কে। ফার্স্ট হচ্ছে সি এর মানটা বসায় দিবা। তো সি এর মানটা কত আসছে, 0.08। আর কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹ তো এখানে কি আসে দেখি, এটা আসবে তোমার উপরে কি আছে, 0.08 কে ভাগ করবা কি দ্বারা, 9 ইন্টু 10⁹। তো এটার অ্যান্সার আসছে তোমার 8.88, অনেকগুলি 8.89 লেখো ইন্টু 8.89, হ্যাঁ 8.88 আসছে, 8.89 নাও ইন্টু 10 ইনভার্স 12। আর দ্বারকত্বের যে একক, দ্বারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, এফ লিখবা। এই হচ্ছে তোমার অ্যান্সার। কি পারা যাবে না, খুব কিউট একটা প্রশ্ন, ঠিক আছে? চট্টগ্রাম বোর্ড 2025-এ কি বলছে দেখো, দৃশ্যপট 2-এ 0.15 মিটার এবং 0.5 মিটার ব্যাসার্ধের দুইটি চার্জিত গোলকের, এত ব্যাসার্ধের দুইটি চার্জিত গোলকের। তো এটা হচ্ছে দুইটা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে। তার মানে এটা যদি প্রথম গোলকের ব্যাসার্ধ R1 চিন্তা করো, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2। ব্যাসার্ধের দুইটি চার্জিত গোলকের কি কি দেওয়া আছে, বিভব দেওয়া আছে, একটা 12 ভোল্ট আর একটা কত ভোল্ট, 18 ভোল্ট। তো প্রথম গোলকের বিভব যদি B1 ধরো, দ্বিতীয় গোলকের বিভবকে কি ধরবা, B2। এবং এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মানে বিষয়টা হচ্ছে এমন যে মনে করো এই হচ্ছে একটা ধাতব গোলক, এই হচ্ছে একটা গোলক, এটা হচ্ছে আরেকটা গোলক, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা গোলক। তো এই গোলক থেকে এই গোলকের যে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এইটার কেন্দ্র থেকে এইটার কেন্দ্রের যে মধ্যবর্তী যে দূরত্ব, টোটাল দূরত্বটা কত মিটার, এইখান থেকে এই পর্যন্ত যে মধ্যবর্তী যে দূরত্বটা হবে, এটা হচ্ছে কত মিটার বলতেছে, 4 মিটার। কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত মিটার, 4 মিটার। আচ্ছা, এখন বিষয়টা একটু বুঝো। তো এই দুইটা গোলকেরই কি দেওয়া আছে দেখো, এই যে গোলক, এই গোলকের ব্যাসার্ধ যেটা তুমি চিন্তা করতেছো R1, আর এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2, দুইটাই দেওয়া আছে। প্রথম গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে, 0.15 R1 এর মান, আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 0.5 মিটার, ঠিক আছে? 0.5 মিটার। দুইটা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, R1 R2 দেওয়া আছে, এবং দুইটা গোলকের বিভব দেওয়া আছে, একটা 12 ভোল্ট। এই যে গোলক, এই গোলকের বিভব যেটা, এটা হচ্ছে 12 ভোল্ট, ওইটা হচ্ছে কত ভোল্ট, 18 ভোল্ট। তো কেন্দ্রদ্বয়ের দূরত্ব দেওয়া আছে কত মিটার, 4 মিটার, ঠিক আছে? এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব 4। চিত্রে যদি নেও এমন হবে। আচ্ছা, যাই হোক, এখন এরপরে কি বলছে দেখো, 2 নং দৃশ্যপটের গোলকদ্বয়ের কেন্দ্র, হ্যাঁ গোলকদ্বয়ের কেন্দ্র সংযোজক রেখার। তো 2 নং দৃশ্যপটের গোলকদ্বয়ের কেন্দ্র সংযোজক যে রেখার মধ্যবিন্দুতে কত কুলম্ব আদান, 5 কুলম্ব আদান। তার মানে এখানে নতুন করে একটা আদান স্থাপন করতে হবে। মনে করে এখানে মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু ধরলাম। তো মধ্যবিন্দুতে কত কুলম্ব আদান, 5 কুলম্ব আদান।
5 কুলম্ব আদান। তো এখানে যদি মধ্যবিন্দু তুমি চিন্তা করো তো এটা কতটুকু হবে, মোট দূরত্ব কত মিটার একটু বলো তোমরা, মোট যে দূরত্ব, মোট দূরত্ব যেহেতু একটু দেখো, মোট দূরত্ব যদি ফার্স্ট এই গোলকের কেন্দ্র থেকে এই গোলকের কেন্দ্র যদি কত মিটার হয়, 4 মিটার হয়, তো সংযোজক যে সরল রেখা টোটালটা 4 মিটার, সংযোজক সরল রেখার মধ্যবিন্দুতে, মধ্যবিন্দু মানে কি, তার মানে এইটুকু কত মিটার হবে, এইটুকু হবে 2 মিটার, আর এইটুকু হবে কত মিটার, 2 মিটার। কি বুঝতে পারছো কিনা, এইটুকু 2 এইটুকু 2, যেহেতু মধ্যবিন্দুতে 5 কুলম্ব আধান স্থাপন করলে সেটি সেটি সাম্যাবস্থায় থাকবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। তো এভাবে চিন্তা করো, এই যে একটা গোলক, এই যে R1 ব্যাসার্ধের গোলক, R2 ব্যাসার্ধের গোলক, তুমি যদি এইভাবে ধরো যে এই গোলকের আদানকে যদি কি ধরা হয় Q1, এই গোলকের আদানকে যদি কি ধরা হয় Q2, তো এই আদানের জন্য এই আদানের প্রতি একটা বল হবে, এই বলটাকে যদি আমি F1 চিন্তা করি, যদিও এটাও প্লাস কারণ এখানে তো অবশ্যই প্লাস আছে, ঠিক না? তো এই আদানের জন্য এই আদানের Q1 আদান, এই 5 কুলম্ব আদানের প্রতি যে বলটা হবে, এই বলটা যদি F1 হয়, আবার Q2 আদানের প্রতি Q2 আদান, এই 5 কুলম্ব আদানের প্রতি যে বলটা হবে ওইটা যদি কি হয়, F2 হয়, দুইটা বল যদি কি হয়, সমান হয়, সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে উদ্দীপকের যে সেটি যে স্থাপন করলে, তার মানে এই Q1 এবং Q2 এর মধ্যে, হ্যাঁ, মধ্যবিন্দুতে 5 কুলম্ব আদান স্থাপন করলে যেহেতু F1 এবং F2 কি হয়েছে, সমান হয়, সেই ক্ষেত্রে আমি বলতে পারবো এই ঘটনাটি কি অবস্থায় আছে, সাম্য অবস্থায় থাকবে। তো এই হচ্ছে প্রশ্ন যে সাম্য অবস্থায় থাকবে কিনা। সাম্য অবস্থায় থাকতে গেলে এই আদানের প্রতি এই আদানের যে বল F1 এবং এই আদানের প্রতি এই আদানের যে বল F2, দুইটা কি হইতে হবে, সমান। তো আমাদের আসলে কি কি লাগবে এই F1 এবং F2 সমান দেখানোর জন্য, যেহেতু Q1 আদান Q1 আদান 5 কুলম্ব আদানের জন্য যে বল, এটাকে যদি F1 ধরি আর এটাকে যদি F2 ধরি, মূল কথা হচ্ছে, সূত্রটা হচ্ছে এইটা, যে F ইকুয়াল কে Q1 Q2 বাই কি বলো, R স্কয়ার। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। তো এই সূত্র দিয়ে আমাদের অঙ্কগুলি করতে হবে। তো আমাদের দেখো, প্রথম যে গোলক আছে, গোলকের কি কি লাগবে, F বের করার জন্য কে, গোলকের যদি বলটা বের করতে হয় F, তো কে লাগবে, কে তো আমরা মুখস্থ জানি, কুলম্বের ধ্রুবক 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। দূরত্ব জানি, দূরত্ব কতটুকু, মধ্যবিন্দু, তার মানে এই আদান থেকে আদানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার, এবং এই আদান থেকে আদানের মধ্যবর্তী দূরত্ব 2 মিটার। তো আরো জানা আছে, কি বের করা লাগবে, শুধু Q1 Q2, তার মানে এইগুলোকে চার্জ বের করতে হবে, Q1 এবং এইগুলোকে চার্জ বের করতে হবে। তো আমার চার্জ বের করার জন্য ব্যাসার্ধ দেওয়া আছে আর বিভব দেওয়া আছে, দেখি এটা দিয়ে আমরা দুইটা গোলকের আদান বের করতে হবে Q1 Q2। তো আমাদের যে কাজটা থাকবে এই অঙ্কটা করার ক্ষেত্রে, যেহেতু এটা 4 মার্কের প্রশ্ন, দেখো ফার্স্ট কাজ থাকবে যে প্রথম গোলকের, হ্যাঁ, এভাবে লিখতে পারো যে প্রথম গোলকের কি কি আছে। প্রথম গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে কত, R1 এর মান কত, 0.15। প্রথম গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে R1 0.15 মিটার, এবং প্রথম গোলকের শুধু ব্যাসার্ধ দেওয়া, এর সাথে প্রথম গোলকের কি দেওয়া আছে, বিভব V1 দেওয়া আছে 12 ভোল্ট। প্রথম গোলকের বিভব দেওয়া আছে কত ভোল্ট, দেওয়া আছে 12 ভোল্ট, ঠিক আছে। তো আর এবং প্রথম গোলকের ব্যাসার্ধ আর বিভব দেওয়া আছে, তোমাকে বের করতে হবে প্রথম গোলকের কি, চার্জ। তো চার্জ বের করার জন্য আমাদের একটা সূত্র আমরা জানি, B ইকুয়াল কে কিউ বাই আর। এই সূত্র দিয়ে আমাদের বের করার চেষ্টা করা উচিত, কারণ আমাদের দেখো কে বিভব জানা আছে, বি জানা আছে, আর জানা আছে, বি জানা, আর জানা, এবং কিউ বের করতে হবে। তো তুমি যদি কিউটাকে এদিকে নিয়ে আসো, কিউ কে যদি এদিকে নিয়ে আসো, কিউ এর সাথে কি আছে বলো, কে, কে যাবে কোথায়, নিচে, এবং বি কার সাথে গুণ হবে, আর এর সাথে। কি বুঝতে পারছো কিনা? আবার বলতেছি, কারণ আমাকে প্রথম গোলকের প্রথম এই দেখো এই ঘটনাটা কি সাম্য অবস্থায় থাকবে কিনা, যেহেতু এই আদানের জন্য, এই আদান Q1 আদানের জন্য এই পাঁচ, হ্যাঁ, Q1 যে আদান, এই আদান 5 কুলম্ব আদানের জন্য যে বল, এই Q1 আদান এবং 5 কুলম্ব আদানের জন্য যে বল F1, এবং Q2 আদান এবং 5 কুলম্ব আদানের জন্য যে বল F2 বের করতে হবে। তো F বের করার জন্য কে লাগবে, কে জানি, আর জানি,
Q1 Q2, তার মানে এই গোলকের আদান এবং এই গোলকের আদান জানা নাই, দুইটার আদান বের করতে হবে। তো আদান যদি বের করতে হয়, তো আমরা যেহেতু বি জানা আছে, আমাদের গোলকের বিভব জানা আছে, ব্যাসার্ধ জানা আছে, তো এই সূত্র দিয়ে বি ইকুয়াল কে কিউ বাই আর, এটা দিয়ে আমি জাস্ট কি বের করতে পারবো, হ্যাঁ এই সূত্র দিয়ে জাস্ট আমরা এটা বের করে নিতে পারবো, প্রথম গোলকের যে চার্জটা আছে মানে আদান বের করতে পারবো। তো যেহেতু সূত্র বি ইকুয়াল কে কিউ বাই আর স্কয়ার আর, তো আমরা একটা কাজ করতে পারি এখন, যে সূত্র আমরা জানি বি ইকুয়াল কি জানি, কে কিউ বাই কি বলো আর, তো প্রথম গোলকের বিভব হচ্ছে বি ওয়ান আর প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর1, তো প্রথম গোলকের যে চার্জ হবে এটাকে আমরা জাস্ট কি ধরবো Q1, এই Q1 আমাকে বের করতে হবে। তো প্রথম গোলকের এটা বের করার জন্য Q1 যদি এদিকে নিয়ে আসা পড়ো, Q1 এর সাথে কি আছে বলো, কে কে কোথায় যাবে নিচে, আর উপরে কি থাকবে B1 R1, উপরে কি থাকবে B1 R1, এখন জাস্ট মান বসায় দাও, B1 কত 12, R1 কত 0.15 প্রথম গোলকের ব্যাসার্ধ, এবং কে যেটা আছে কে হচ্ছে কুলম্বের ধ্রুবক 9 × 10⁻৯। দেখো এটা প্রথম গোলকের আদানটা কি আসে, তো কি আছে দেখো 12 × 0.15 কে ভাগ করবা কত দ্বারা, 9 × 10⁻৯, 9 × 10⁻৯, ঠিক আছে, এটাকে ভাগ করবা 9 × 10⁻৯ দ্বারা, যদি ভাগ করো তো এটা আসে 2 × 10⁻10 এত কুলম্ব, এটা হচ্ছে প্রথম গোলকের আদান। তো প্রথম গোলকের আদান যেহেতু পেয়ে গেছো, এখন প্রথম গোলকের যেহেতু আদান পেয়ে গেছো, তো আমরা এখন F1 বের করতে পারবো, ঠিক আছে, কারণ আমরা বের করতে পারবো Q1 আদানের জন্য +5 কুলম্ব, হ্যাঁ প্লাস Q1 এখানে এটা লিখতে পারবা Q1 আদানের জন্য যে ক্রিয়াশীল বল, ঠিক আছে, এটা বের করতে পারবো। তো আমরা কিন্তু অলরেডি প্রথম যে গোলক, এই গোলকের কি পেয়ে গেছি বলো, হ্যাঁ চার্জ পেয়ে গেছি Q1, এভাবে আমরা আবার কি লিখবো দ্বিতীয় গোলকের ক্ষেত্রে, দ্বিতীয় গোলকের কি আছে দেখো, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 মান 0.5, ব্যাসার্ধ জানা আছে R2 জানা আছে 0.5 মিটার, এরপরে দ্বিতীয় গোলকের কি জানা আছে, বিভব জানা আছে B2 কত ভোল্ট 18 ভোল্ট, রাইট, B2 জানা আছে, B2 হচ্ছে 18 ভোল্ট। আচ্ছা, তো এই দুইটা যদি জানা থাকে, তো এই সূত্র দিয়ে আমি আবার দ্বিতীয় গোলকের কি বের করতে পারবো, এই যে এই সেম সূত্রটা দিয়ে বিআর জানা থাকলে দ্বিতীয় গোলকের কি বের করা যাবে, চার্জটা বের করা যাবে, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব, দ্বিতীয় গোলকের কি বের করব বলো, কারণ আমরা সূত্র জানি বি ইকুয়াল কে কিউ বাই আর, তো যেহেতু এটা দ্বিতীয় গোলক, তো এটার বিভব হচ্ছে B2, ব্যাসার্ধ হচ্ছে R2 এবং চার্জ হচ্ছে Q2, ঠিক আছে। এখন আমরা Q2 বের করব। তো Q2 যদি বের করতে হয়, Q2 এর সাথে কি ছিল, কে ছিল উপরে, কেটা কোথায় যাবে নিচে, আর B2 কার সাথে গুণ হবে R2, B2 কার সাথে গুণ হবে R2, রাইট। এখন যে কাজটা করবা, এখানে Q2 তো ঠিকই থাকবে, মান বসায় দাও, কি B2 লাগবে, B2 তো আমরা জানি B2 কত 18, এবং R2 এর মান, R2 কত 0.5, আর হচ্ছে কে কুলম্বের দ্রবক 9 × 10⁻৯। তো ফাইনালি Q2 দ্বিতীয় গোলকের যে আদান বা চার্জ কত আসছে একটু দেখো, 18 × 0.5 ভাগ কত 9 × 10⁻৯, এইটা আসছে তোমার 1 × 10⁻৯ কুলম্ব, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় গোলকের আদান। তো প্রথম এবং দ্বিতীয় গোলকের আদান পেয়ে গেছি। তো এখন কি বলছে প্রশ্নে এইটুকু এখান থেকে দেখে লিখতে পারবা যে গোলক দ্বয়ের কেন্দ্র সংযোজক রেখার মধ্যবিন্দুতে যদি 5 কুলম্ব আদান স্থাপন করলে, তো এভাবে লিখতে পারো যে গোলক দ্বয়ের কেন্দ্র সংযোজক
গোলকদ্বয়ের কেন্দ্র সংযোজক রেখার কি বিন্দুতে? মধ্যবিন্দুতে। মধ্যবিন্দু বলা মানে হচ্ছে আর এর মানটা কত হবে, মোট দূরত্ব কত, এই কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখা মোট কত মিটার ছিল? 4। 4 কে কত দ্বারা ভাগ করবা, যেহেতু মধ্যবিন্দুতে বলছে, তো 4 কে যদি 2 দ্বারা ভাগ করে দাও, ফাইনালি কত মিটার? 2 মিটার দূরত্বে কত কুলম্ব আদান স্থাপন করলে? 5 কুলম্ব। এই 5 কুলম্বকে আমরা কিউ ধরতে পারি। কিউ এর মান কত কুলম্ব? 5 কুলম্ব আদান যদি কি করা হয়, কি হবে? আশা করি বুঝছো যে গোলকদ্বয়ের কেন্দ্র সংযোজক সরল রেখার মধ্যবিন্দুতে, তো গোলকদ্বয়ের কেন্দ্র সংযোজক রেখার মধ্যবিন্দু, এই সংযোগ যে সরল রেখা টোটাল এই কেন্দ্র থেকে এই কেন্দ্র কত পর্যন্ত? 4 মিটার। তো যেহেতু বলছে মধ্যবিন্দুতে, মধ্যবিন্দু মানে কি, জাস্ট 4 কে 2 দ্বারা ভাগ করবা। 2 দ্বারা ভাগ করলে কত মিটার? 2 মিটার দূরত্বে। 2 মিটার দূরত্বে দেখো এই গোলক থেকে কত মিটার দূরত্বে? এই গোলক থেকে 2 মিটার দূরত্বে, আবার এই গোলক থেকে কত মিটার দূরত্বে? 2 মিটার দূরত্বে কত? এই 5 কুলম্ব। হ্যাঁ, মানে কিউ ইকুয়াল 5 কুলম্ব আদান স্থাপন করলে কি হবে? এখন যেটা হবে এখন দেখতে হইব যে এ আদানের জন্য এ আদানের ক্ষেত্রে যে ক্রিয়াশীল বলটা কত। তো এখন লিখতে পারবা কিউ1 আদানের জন্য ক্রিয়াশীল বল। তো এই আদানের জন্য এই বিন্দুতে ক্রিয়াশীল বলকে একটা জিনিস চিন্তা করে দেখো, এই আদানের জন্য এই বিন্দুতে যে ক্রিয়াশীল বল, এটাকে যদি আমি কি চিন্তা করি, F1 চিন্তা করি ক্রিয়াশীল বল, তো F1 এর মানটা কি আসে? আমরা সূত্র কি জানি? কে ইকুয়াল কি? সূত্র কি? F ইকুয়াল কে। তো এটাকে F1 ধরছি, কে উপরে কি হবে? Q1। হ্যাঁ, তো এইগুলোকে আদানকে আমরা ধরছি Q1 ইনটু কি? Q2। Q1 ইনটু Q2। Q2টা কত? এই Q2টা হচ্ছে এই যে এইটা, এই যেটাকে আমরা কি ধরতেছি? কিউ। শুধু কিউ ধরতেছি, রাইট? কিউ ধরতেছি। তো Q2 ইনটু হচ্ছে কিউ বাই কি স্কয়ার? আর স্কয়ার। এই যে আর এর মান কত? 2 স্কয়ার। কি বুঝতে পারছো কিনা? অথবা আমরা এক লাইনে মান বসায় দিতে পারবো, এটুকু না পারার কিছু নাই। জাস্ট কিউ1 আদান, এই আদানটাকে যদি কিউ1 ধরো, প্রথম গোলকের আদান, তো কিউ1 আদানের জন্য ক্রিয়াশীল যে বল হবে, বল F ইকুয়াল কি আছে? কে। উপরে হবে কিউ1 কিউ2। কিউ1 তো জানি আমরা, কিউ1 বের করছি, এই যে কিউ1 হচ্ছে এটা, কিউ1 ইনটু কি? কিউ। তো কিউ1 ইনটু কিউ2। কিউ2 মানে কি? এটাকে ধরবা কিউ1 আর এটাকে ধরবা কিউ2। কিউ2 মানে এখানে হচ্ছে কিউ বাই আর স্কয়ার। আর স্কয়ার, আর মানে হচ্ছে দূরত্ব, কি ছিল? 2 স্কয়ার। তো এখানে ফাইনালি কি আসবে একটু দেখো। কে এর মান আমরা জানি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। আর কিউ1 যেটা পাইছি, কিউ1 কত পাইছি? কিউ1 পাইছি হচ্ছে 2 ইনটু 10 ইনভার্স 10। 2 ইনটু 10 ইনভার্স 10 ইনটু কিউ, শুধু কিউ, এই যে কিউ, এই কিউ কত আসছে বলো? 5। আর নিচে হচ্ছে 2 দুগুণে কত? 4। তো ফাইনালি এখানে কত আসে এটা আমাকে একটু দেখতে হবে। এখানেও এই যে এইটুকু এবং এইটুকু টোটালটা কিন্তু উপরে আছে। উপরে কতটুকু আছে? 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু কি আছে? 2 ইনটু 10 ইনভার্স 10 ইনটু কি আছে বলো? 5 ভাগ কত? 4। এটা আসছে তোমার 2.25 নিউটন। তো কিউ1 চার্জের জন্য ক্রিয়াশীল বল, এই চার্জের জন্য এই বিন্দুতে ক্রিয়াশীল বল হচ্ছে এটা 2.25 নিউটন। এখন আবার কিউ2 চার্জের জন্য কি বের করতে হবে? ক্রিয়াশীল বলটা বের করতে হবে। তো এটা যদি আমরা বের করতে চাই, তো জাস্ট আমি এটুকু একটু মুছে দিই, আবার লিখে দাও। সুতরাং এটা হচ্ছে কিউ1 চার্জের জন্য ক্রিয়াশীল বল, আর এখন লিখে দিবা কিউ2 চার্জের জন্য ক্রিয়াশীল যে বল, ওই বলটাকে যদি আমরা কি ধরি? এই চার্জের জন্য যে ক্রিয়াশীল বল, ওইটাকে যদি আমরা F2 ধরি, তো সূত্র কি? সূত্র আমাদের জানা ছিল যে F ইকুয়াল কে, উপরে হবে কিউ1 কিউ2 বাই কি বলো? আর স্কয়ার। তো ফার্স্ট কাজ হচ্ছে F ইকুয়াল
আমরা কি লিখবো, কে Q1। এখন Q1 কারে ধরবা, দেখো কোন চার্জের জন্য Q2, তখন এই Q1 বলতে গেলে এখানে আমরা কি বুঝতেছি, Q2 ইন্টু হচ্ছে Q2 কারে ধরছে এখানে 5 কুলম্ব, যেটাকে আমরা Q ধরলাম, বাই R স্কয়ার। আর মানে কি, এই আদান থেকে এই আদানের দূরত্ব হচ্ছে 2 স্কয়ার। একটু বোঝার চেষ্টা করো প্লিজ, না পারার কিছু নাই। Q2 আদানের জন্য বা চার্জের জন্য ক্রিয়াশীল বলকে যদি F2 ধরো, F2 ইকুয়াল কিউ কে, উপরে কি আছে Q1 Q1 যেটা Q1 হচ্ছে এখানে Q1 যদি আমি এই গুলোকে দ্বিতীয় গুলোকে আদানকে ধরি, Q1 এর জায়গায় কি হবে Q2, আর Q2 জায়গায় এই আদানকে ধরছি, দেখো Q2 কে ধরছি Q1 আর Q2 কে কি ধরা হয়েছে, দেখো এই যে, তার মানে Q1 এর জায়গার মধ্যে বসছে Q2 ইনটু, আর Q2 মানে কত কুলম্ব, 5 কুলম্ব, যেটাকে আমরা Q ধরছি। আর এই আদান থেকে এই আদানের দূরত্ব হচ্ছে 2 স্কয়ার, আর স্কয়ার মানে 2 স্কয়ার। তো এখানে যদি আমরা মানটা বসায় দেই, কে এর মান হচ্ছে 9 × 10⁹ আর এখানে Q2 এর মান কত, Q2 এর মান কত আসছে 1 × 10⁻৯, 1 × 10⁻৯ ইনটু কত, Q2 কত 5, নিচে কত 4। তো এটা কত আসে আমরা একটু দেখবো। তো উপরে কি আছে 9 × 10⁹ ইনটু কত 1 × 10⁻৯ ইনটু কি আছে বলো 5 ভাগ কত 4। এইটা আসছে তোমার, যদি আরেকবার দেখে নেই এটা কত আসছে, প্রথম কি হবে 9 × 10⁹9, 10⁹9 ইনটু কত 1 × 10⁻৯ ইনটু কি 5 ভাগ কত 4। এটা আসছে 11.25 নিউটন। ঠিক আছে, তো একটা জিনিস দেখো, প্রথম Q1 চার্জের জন্য যে ক্রিয়াশীল বল এটা ছিল 2.25 নিউটন, কিন্তু এই আদানের জন্য ক্রিয়াশীল বল ছিল 2.25 নিউটন, আর Q2 আদানের জন্য ক্রিয়াশীল বল কত আসছে 11.25 নিউটন। বলো দুইটা বল কি সমান হয়েছে না? তো তাহলে F1 এবং F2 দুইটা ক্রিয়াশীল বল কি নয়, সমান নয়। যেহেতু দুইটা ক্রিয়াশীল বল কি নয়, সমান নয়, সেই ক্ষেত্রে এই 5 কুলম্ব আদানকে মধ্যবিন্দুতে রাখলেও সেটা কি অবস্থায় থাকবে না, সাম্য অবস্থায় থাকবে না। ঠিক আছে, তো এখানে লিখে দিবা যে সাম্য, নিচে লিখে দিও যেহেতু, এটা লিখে দিবা যেহেতু F1 এবং F2, তো F1 হচ্ছে কি এই চার্জের জন্য ক্রিয়াশীল বল F1, আর এই চার্জের জন্য ক্রিয়াশীল বল F2, দুইটা যেহেতু সমান না, সেই ক্ষেত্রে এই 5 কুলম্ব আদানকে মধ্যবিন্দুতে রাখলেও এটি কি সাম্য অবস্থায় থাকবে না। ঠিক আছে, দুইটা বল যেহেতু সমান না, নিচে লিখে দিবা যে যেহেতু F1 নট ইকুয়াল F2, সুতরাং কি অবস্থায় থাকবে না, সাম্য অবস্থায় থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে তোমার অ্যান্সার। এইটা আসছে তোমার দিনাজপুর বোর্ড 2025-এ। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নে কি চাইছে যে 1 নং চিত্রে, হ্যাঁ 1 নং চিত্রের আদানদ্বয়ের মধ্যবর্তী বলের মান, আদানদ্বয়ের মধ্যবর্তী বলের মান, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এফ এর মান বের করতে বলছে। তো এই ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি আসে গতে 3 মার্কের জন্য, খুবই কমন একটা প্রশ্ন। ঠিক আছে, তো দেখো যে মধ্যবর্তী বলের মান আদানদ্বয়, এখানে দুইটা আদান আছে, এ একটা আদান বি আদান। এ আদান কত কুলম্ব 100 কুলম্ব। তো এই আদানটাকে 100 কুলম্ব, এটাকে যদি আমরা কি ধরে নিই Q1 ধরে নিই, এই আদানটাকে Q1 ধরে নেই, তো বি গুলোকের যে আদান ওইটাকে আমরা কি ধরবো Q2। তো এতে একটা আদান আছে, বিতে একটা আদান, এ আদান হচ্ছে 100 কুলম্ব, আর বিতে যে আদান আছে এটা হচ্ছে -30 কুলম্ব, এবং এইটার যে মধ্যবর্তী দূরত্ব এ এবং বি আদানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.5 মিটার, যেটা কার মান দেওয়া আছে বলো, আর এর মান। তো এই অঙ্কটা করার জন্য দেখো কি কি মান দেওয়া আছে আমাদের হাতে, এটা করার জন্য একটু এদিকে মনোযোগ দাও। উদ্দীপকতে আমরা আসলে কি কি পাইছি, প্রথম গোলকের প্রথম যে আদান চিত্রে দেখো, এ আদান কত, Q1 এর মান কত 100 কুলম্ব প্লাস 100 কুলম্ব, আর Q2 যেটা একটা আদান দেওয়া আছে বি, হ্যাঁ বিতে যে আদানটা দেওয়া আছে Q2 এর মান হচ্ছে -30 কুলম্ব, -30 কুলম্ব। ঠিক আছে, এবং এ থেকে বি এর যে দূরত্ব আর এর মান দেওয়া আছে কত 1.5,
আর এর মান দেওয়া আছে 1.5 মিটার। আচ্ছা, এটা দেওয়া আছে। তো কে এর মান তো আমরা জানি, কুলম্বের ধ্রুবক আমরা জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। তো বের করতে বলছে কার মান? মধ্যবর্তী বলের মান, এফ এর মান বের করতে বলছে। তো এফ ইকুয়াল কি বলো? এফ ইকুয়াল হোয়াট? এফ এর মান বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে সূত্রটা লিখবো, যে আমরা জানি we know F equal K Q1 Q2 by কি R স্কয়ার। এই সূত্র আমরা সবাই জানি, F equal K Q1 Q2 by R স্কয়ার। জাস্ট প্রথম কার মান বসায় দিবা? K। K কত? 9 × 10⁹ তারপরে কি লিখবা? Q1। Q1 কত? 100। Q2 কত? -30 বাই হচ্ছে আর। আর এর মান কত? 1.5। উপরে কি দিবা? স্কয়ার। তো দেখো এটা কি আসবে, দেখো এই যে যাই ক্যালকুলেশন করো এখানে অ্যানসারে কি থাকবে? মাইনাস থাকবে। এই যে মাইনাসটা আগে লিখে দাও, এই যে মাইনাস আছে এটা আগে লিখে দাও। তবে এফ এর মান মাইনাস আসলে এটা দ্বারা, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাসকে কি করে? আকর্ষণ করে। এখানে এই যে বলটা বের হইছে, এফ এর মান মাইনাস আসলে কোনো সমস্যা নাই, কারণ এফ এর মান যেহেতু মাইনাসটা ঠিকই থাকবে, মাইনাসটা আসবে অ্যানসারে। মাইনাস আসলে এফ এর মান মাইনাস দ্বারা আমরা কি বুঝি? আকর্ষণ বল বুঝি, কারণ প্লাসে মাইনাসে কি হয়েছে? মাইনাস। এই প্লাস 100 কুলম্ব একটা আদান, মাইনাস 30 কুলম্ব আদান, প্লাস মাইনাসকে কি করে? আকর্ষণ করে। তো এফ এর মান মাইনাস আসলে কোনো সমস্যা নাই। এখন জাস্ট যদি আমি দেখি যে অ্যানসারটা কত আসবে, যে মাইনাসটা আগে লিখে দিলাম, উপরে কি আছে? 9 × 10⁹ ইন্টু কত? 100 গুণ কত? 30 ভাগ কত? 1.5। উপরে কি বলো? 1.5 উপরে হচ্ছে স্কয়ার। তো ফাইনালি এটার অ্যান্সার আসছে 1.2 × 10⁻13 আর বলের একক কি? নিউটন। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এটা অ্যান্সার হবে যে আধানদের মধ্যবর্তী বলের মান। তবে এই মধ্যবর্তী বলের আগে দেখো অ্যান্সারে মাইনাস আসছে, মাইনাস দিবা। এই মাইনাস দ্বারা আমরা আকর্ষণ বলবো। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। তো এই ক্লাসটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত করছো, একবারে সহজ একটা প্রশ্ন। এই অধ্যায় থেকে গতে 3 মার্কের জন্য এই প্রশ্নটাই সবচেয়ে বেশি আসে। যে অবশ্যই এটা মনোযোগ সহকারে যদি তোমরা করো, এইখানে এই ধরনের অঙ্কের মধ্যে আর কি হতে পারে? জাস্ট একটু চেঞ্জ করতে পারে, দূরত্বটাকে মাইক্রোমিটার দিতে পারে, হ্যাঁ, অথবা ন্যানোমিটার দিতে পারে, এই আর কি, অথবা আদানগুলিকে ন্যানো কুলম্বে দিতে পারে। এই কঠিন করলেও খুব বেশি যে মানে তুমি যে পারবা না তা না, কিন্তু এই সূত্রের অঙ্ক একটা থাকার সম্ভাবনা অনেক বেশি। এইটা আসছে তোমার সিলেট বোর্ড 2025-এ। ঠিক আছে, তো এখানে দেখো উদ্দীপককে কি আছে, এ এবং বি বিন্দুতে দেখো এ একটা আদান প্লাস 1, হ্যাঁ এটা কত কুলম্ব? প্লাস 1 কুলম্ব আদান, এবং বি বিন্দুতে একটা আছে -2 কুলম্ব আদান, এবং এই আদান থেকে এই গোলকের কেন্দ্র থেকে এই গোলকের কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত মিটার? 1 মিটার। তো আর এর মান দেওয়া আছে 1 মিটার। এবং নিচে কুলম্বের ধ্রুবক, কুলম্বের ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করি? কে। কে এর মান দেওয়া আছে। ঠিক আছে, তো মূল কথা হচ্ছে উদ্দীপকের মধ্যে দুইটা আদান দেওয়া আছে। একটা আদান হচ্ছে 1 কুলম্ব প্লাস 1 কুলম্ব আদান, একটা হচ্ছে -2 কুলম্ব আদান। দুইটা আদান দেওয়া আছে, দুইটা আদানের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এবং কুলম্বের ধ্রুবক দেওয়া আছে। এখন প্রশ্ন করছে যেটা, যে বিতে, হ্যাঁ এই যে বিতে চার্জের মান কি পরিবর্তন করলে, চার্জের মান কি পরিবর্তন করলে বল আর কুলম্বের ধ্রুবক কি হবে? একই হবে। এখানে বল বলতে আমরা কি বুঝি? এফ। আর কুলম্বের ধ্রুবক কে আমরা কি দ্বারা প্রকাশ করি? কে। দুইটা একই হবে। এইখানে কিন্তু এই শর্তটা দেয়া রাখছে। ঠিক আছে, তো তার মানে বিতে যে চার্জের মান আছে, যেটা -2 কুলম্ব আছে, এটাকে পরিবর্তন, হ্যাঁ কি ধরনের পরিবর্তন করলে, কি পরিবর্তন করলে, তার মানে এটা পরিবর্তন করতে হবে। আমরা একটা কাজ করতে পারি, যে এই আদানকে যদি আমরা Q1 ধরি, তো এই আদানকে আমরা কি ধরবো? Q2 ধরবো। এখন বলছে বি তে চার্জের পরিমাণ, বি তে চার্জ মানে কি? 2 কুলম্ব চার্জ, -2 কুলম্ব চার্জ। এই চার্জের মান কি পরিবর্তন করলে যে বল মানে এফ, কুলম্বের ধ্রুবক কে, দুইটা কি হবে? একই হবে, মানে সমান হবে। এটা হচ্ছে প্রশ্ন। তো আমার দেখো খুব একটা ইউনিক একটা প্রশ্ন আসছে সিলেট বোর্ডে। এই ধরনের প্রশ্ন খুব বেশি একটা আগে আসে নাই। হ্যাঁ দেখো এইখানে কি দেওয়া আছে উদ্দীপকে,
উদ্দীপকে দেওয়া আছে Q1 দেওয়া আছে, প্রথম গোলকের যে আধান প্লাস 1 কুলম্ব, আর Q2 দেওয়া আছে, প্রথম গোলকের আধান হচ্ছে 1 কুলম্ব আর Q2 দেওয়া আছে -2 কুলম্ব। আচ্ছা, Q2 দেওয়া, এবং দুইটার মধ্যবর্তীদের দূরত্ব r এর মান কত মিটার দূরে আছে? 1 মিটার দূরে আছে, এবং কুলম্বের ধ্রুবক দেওয়া আছে, দেখো k এর মান দেওয়া আছে, কত দেওয়া? 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, এইটুকু দেওয়া আছে। ঠিক আছে, তো এখন কি বলছে দেখো, এই অংশটুকু দেওয়া আছে, এখন বলছে যে বিতে চার্জের মান কি পরিবর্তন করলে, চার্জের মান তার মানে কি, বিতে যে চার্জ আছে, বিতে চার্জের একটু নতুন করে একটা চার্জ বের করতে হবে, ওইটাকে আমরা যদি Q2 প্রাইম ধরে নেই, বিতে পরিবর্তিত যে চার্জ, ওইটাকে যদি আমরা কি ধরে নিই, Q2 প্রাইম, এইটা, হ্যাঁ, পরিবর্তিত চার্জকে যদি আমরা কি ধরে নেই, Q2 প্রাইম। তো এখন Q2 প্রাইমটা আসলে আমরা বের করব। তো আমাদের যে নিউটনের কুলম্বের যে মহাকর্ষীয় সূত্র আছে, আমরা সবাই জানি F = K Q1 Q2 বাই কি আর স্কয়ার, এই সূত্র আমরা সবাই জানি, কুলম্বের সূত্র। তো এইখানে আমরা যে কাজটা করব, যে F = K Q1 Q2 বাই কি আর স্কয়ার। তো এই যে Q2, এই Q2 তো রাখা যাবে না, কারণ কি বলছে, বিতে চার্জের মানে কি পরিবর্তন করলে, বিতে পরিবর্তিত চার্জ যেটা Q2 প্রাইম, এই Q2 প্রাইম বের করতে হবে। Q2 প্রাইম বের করে পরে চিন্তা করতে হবে। তো Q2 প্রাইমের জন্য আমাকে দেখো, তাহলে আমি যদি Q2 প্রাইম বের করতে চাই, পরিবর্তিত, দেখো বিতে চার্জের পরিমাণ কি পরিবর্তন করলে, বিতে চার্জের পরিমাণ এমনি কি ছিল বলো, -2 কুলম্ব, এখন ওইটা হচ্ছে Q2 ছিল, এখন বিতে পরিবর্তিত চার্জ যেটা Q2, আগে ছিল Q2 2 কুলম্ব, এখন বিতে পরিবর্তিত চার্জকে আমরা কি ধরছি, Q2 প্রাইম হলে, তো এই Q2 প্রাইম পরিবর্তিত চার্জ বের করব। বের করার ক্ষেত্রে কি হবে, পরিবর্তিত চার্জের ক্ষেত্রে বল এবং কুলম্বের ধ্রুবক কি হবে, একই হবে, F = কি লেখা যাবে, K। তো এখানে আমরা একটা কাজ করি, F এর পরিবর্তে কি লেখা যাবে, দেখো K, কারণ চার্জকে যদি পরিবর্তন করা হয়, পরিবর্তিত চার্জ যেহেতু Q2 প্রাইম, এই ক্ষেত্রে বল হচ্ছে F এবং কুলম্বের ধ্রুবক হচ্ছে K, দুটা কি হবে, একই, অর্থাৎ F এর পরিবর্তে আমি কি, এখানে F এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, K লিখতে পারবো, ইকুয়াল কি K বাই কি Q1 Q2 প্রাইম বাই কি আর স্কয়ার। ঠিক আছে, তো আমরা একটা কাজ করে দিতেই পারি, যে K এর মান যদি বসানো যাবে, তো দুই দিকে তো K কাটাই যাবে, তাই না, এই যে K এবং K কাটাই যাবে এদিকে। তো এখানে অবশ্যই সাইড নোট করে দিবা যে F এবং K কি সমান, পরিবর্তিত যে চার্জ Q2 প্রাইমের জন্য বল এবং কুলম্বের ধ্রুবক, বল হচ্ছে F, কুলম্বের ধ্রুবক K একই থাকবে, মানে সমান। তো পরিবর্তিত চার্জের জন্য কি হবে, এই F এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, K। তো দুই দিকে K কাটা যাবে, তো ফাইনালি এদিকে কিছু না থাকলো কি থাকবে, 1 ইকুয়াল, ওই দিকে কি থাকবে, Q1। তো আমরা একটা কাজ করি, মান যদি বসায় দেই, Q1 এর মান কত, 1 ইন্টু Q2 প্রাইম, এটা তো আমরা জানি না, আমরা বের করবো, আর আর মানে দূরত্ব কত, 1, উপরে কি আছে, স্কয়ার। তো ফাইনালি কি আসবে একটু দেখো, এইটা আসবে তোমার এদিকে তো বাম দিকে তো 1ই থাকবে, আর ডানে কি আসবে, নিচে 1 স্কয়ার মানে তো 1, আর 1 স্কয়ার মানে 1, আর Q2 প্রাইম একে উপরে কি থাকবে, Q2 প্রাইম। তো ফাইনালি Q2 প্রাইম যেটা, এটা বাম দিকে নিয়ে আসলে 1 ডান দিকে যাবে। তো পরিবর্তিত চার্জ কত কুলম্ব আসছে বলো, Q2 প্রাইমের মান কত কুলম্ব, 1 কুলম্ব আসছে। ঠিক আছে, তো এখানে যে কাজটা করছি, 1 টি কি আছে, আর 1 স্কয়ার মানে 1 তো নিচে লিখতে হয় না, Q2 প্রাইম একে Q2 প্রাইম, তো Q2 প্রাইম বাম দিকে আনলে 1 ডানে যাবে, তার মানে পরিবর্তিত যে চার্জ যেটাকে কি ধরছিলাম আমরা বলো, Q2 প্রাইম, এই Q2 প্রাইমের মান কত আসছে, 1 কুলম্ব। তো এখন দেখতে হইব চার্জের কতটুকু পরিবর্তন করা লাগছে।
তার মানে বুঝতেই পারছো, যেটা বিতে ছিল আগে -2 কুলম্ব, এখন পরিবর্তিত চার্জটাকে আমরা কি ধরে নিয়েছি, Q2 প্রাইম, মানে এটা আসছে 1 কুলম্ব। তো চার্জের পরিবর্তনটা কতটুকু আসছে? তাহলে মাইনাস করবা কোনটা থেকে? চার্জের পরিবর্তন মানে Q2 প্রাইম মাইনাস আগে কি ছিল বলো, Q2। কি বুঝতে পারছো কিনা? চার্জের যে পরিবর্তন, এটাই তো বলছে বিতে চার্জের মান কি পরিবর্তন করলে। তো পরিবর্তিত একটা চার্জ ধরে নিয়েছিলাম Q2, যে Q2 এর জন্য এই বল এবং কুলম্বের ধ্রুবক কি হয়, সমান হয়। তো এফ এর পরিবর্তে কি লিখছো কে? এই পরিবর্তিত চার্জটা আমরা বের করছি 1 কুলম্ব। এখন দেখতে হবে যে চার্জের মান কিরূপ পরিবর্তন। তো চার্জের যে পরিবর্তন বলে পরে যে চার্জটা বের হইছে, হ্যাঁ Q2 প্রাইম, এটা থেকে মাইনাস করছে আগে যে চার্জ ছিল, বিতে চার্জ ছিল Q2। তো Q2 প্রাইম থেকে আমরা কি মাইনাস করছি, Q2 প্রাইম কত, 1, আর এখানে Q2 প্রাইম হচ্ছে কত কুলম্ব, 1, মাইনাস, আর Q2 প্রাইম হচ্ছে 1 কুলম্ব, আর Q2 কত ছিল, -2। তো 1 তো ঠিকই আছে, মাইনাসে মাইনাসে কি +2, ফাইনালি কত কুলম্ব, 3 কুলম্ব। তো এখন আশা করি জিনিসটা তোমরা বুঝতেই পারছো। নিচে লেখা দিবা যে, কি লিখে দিবা, সুতরাং বিতে চার্জের মান কতটুকু বাড়ায় দিতে পারলে, 3 কুলম্ব বৃদ্ধি করলে কি হবে, বল ও কুলম্বের ধ্রুবক একই হবে। এই তো, খুব কঠিন কিছু না। বিতে একটা চার্জ ছিল, প্রশ্নে বলছে বিতে চার্জের মান কি পরিবর্তন করলে, পরিবর্তিত একটা চার্জ ধরে নিয়েছি Q2, আর এই পরিবর্তিত চার্জ যখন এই সূত্রের মধ্যে পরিবর্তিত চার্জ ধরে নিছো, এই পরিবর্তিত চার্জের ক্ষেত্রে বলতেছে বল চার্জের, হ্যাঁ পরিবর্তিত চার্জ, যে চার্জ Q2 প্রাইমের জন্য বল এবং কুলম্বের ধ্রুবক কি হয়ে যাবে, সমান। তো এই এফ এর পরিবর্তে আমরা কে লেখা, জাস্ট পরিবর্তিত যে চার্জ Q2 প্রাইম বের করছি, পরে দেখছি যে চার্জের মানে পরিবর্তন মানে কি, মাইনাস, জাস্ট বিয়োগ করবা। তো চার্জের যে পরিবর্তন, Q2 প্রাইম থেকে মাইনাস করছো কি, Q2। তো Q2 প্রাইম ছিল 1 কুলম্ব মাইনাস, আর Q2 ছিল আগে থেকে কি -2, মাইনাস মাইনাসে প্লাস, টোটাল চার্জের পরিবর্তন হচ্ছে 3 কুলম্ব। তার মানে বিতে চার্জের মান 3 কুলম্ব বৃদ্ধি করলে বল এবং কুলম্বের বল ও কুলম্বের ধ্রুবক কি হবে, একই হবে। এই হচ্ছে आंसर। কি পারা যাবে না? আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আসছে, দেখো কি বলছে, একটু প্রশ্নটা ভালো করে পড়ে নাও। উদ্দীপকের একগুলোকে আরো 1 কুলম্ব আধান যুক্ত করলে, তাহলে 1 কুলম্বে তো দেখো উদ্দীপকের এগুলোকে তো 1 কুলম্ব ছিল, তুমি যদি আরো 1 কুলম্ব নাও, তুমি যদি আরো 1 কুলম্ব চার্জকে অ্যাড করো, 1 কুলম্ব আগেই ছিল, আবার যদি +1 অ্যাড করো, তাহলে টোটালি কত হয়ে যাবে, এটা +2 কুলম্ব হয়ে যাবে। করলে হ্যাঁ, এগুলোকে আরো +1 কুলম্ব আধানকে যুক্ত করলে পরিবর্তন অবস্থার সাথে পূর্বের অবস্থায় তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যের পরিবর্তন চিত্র এঁকে ব্যাখ্যা করো। তার মানে আসলে যদি তুমি এই এগুলোকে সাথে যদি +1 কুলম্ব আধান যুক্ত করো, তাহলে যে বলরেখা যে পরিবর্তনটা হবে, হ্যাঁ পরিবর্তনটা হবে পূর্বের অবস্থার সাথে তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যের পরিবর্তন চিত্র এঁকে ব্যাখ্যা করো। তার মানে এটাকে অবশ্যই চিত্র লাগবে এটার জন্য। তো আমরা যে কাজটা করব এটার ক্ষেত্রে, তুমি একটা জিনিস চিন্তা করো, যখন এক গোলকের চার্জ কত কুলম্ব, দেখো এক গোলকের যে চার্জ কত কুলম্ব, যখন 1 কুলম্ব ছিল তখন বলরেখা কি, আবার তাহলে পরিবর্তনের পূর্বে একবার, একটা হচ্ছে পরিবর্তনের পরে। দেখো ফার্স্ট কিন্তু এক গোলকে 1 কুলম্ব চার্জ ছিল, এই অবস্থায় একটা বলরেখা দেখাইবা, আবার এক গোলকে যদি আরেক কুলম্ব বাড়াও, সেই ক্ষেত্রে একটা দেখাইবা। ঠিক আছে? তো এখানে লিখে দিবা যে এগুলোকে +1 কুলম্ব চার্জ বা +1 কুলম্ব আধান যুক্ত করার পূর্বে, বুঝছো, একটা হচ্ছে এগুলোকে
অনুলম্ব আধান যুক্ত করার পূর্বে বলরেখা কেমন হবে এটা দেখবো, কারণ পূর্বের সাথে তুলনা করতে হবে। তো যখন এক গোলকে শুধু এক কুলম্ব ছিল তখন বলরেখা কেমন হবে, আর এক কুলম্ব যুক্ত করার পরে বলরেখা কেমন হবে। তো আমরা যেটা ফার্স্ট করতেছি, এগুলোকে প্লাস অনুলম্ব চার্জ যুক্ত করার পূর্বে, তো পূর্বে কেমন ছিল দেখো, এগুলোকে ছিল এক কুলম্ব আর বি গুলোকে কত ছিল। তো আমরা যদি এইভাবে চিন্তা করি, এই হচ্ছে একটা এক গোলক, আর এটা মনে করো বি গোলক, ঠিক আছে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি গোলক। তো এইখানে ছিল কত কুলম্ব, পূর্বে যখন তুমি যখন এটাকে এক এক গোলক চিন্তা করছো তখন এটাতে কি ছিল বলো, এক কুলম্ব প্লাস এক কুলম্ব, আর বি গুলোকে কি ছিল -2 কুলম্ব। তোমরা জানো বলরেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্লাস থেকে বের হয়ে কোথায় প্রবেশ করে, প্লাস থেকে বের হয়ে মাইনাসের দিকে প্রবেশ করে, প্লাস থেকে বের হয়ে মাইনাসের দিকে, প্লাস থেকে বের হয়ে মাইনাসের দিকে প্রবেশ করে। তো এইখানে যেহেতু আদান বেশি, তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে বলরেখার পরিমাণ বেশি হবে, প্লাস থেকে বের হয়ে কোথায় প্রবেশ করে, মাইনাসে প্রবেশ করে, দেখছো মাইনাসের দিকে। এখানে বলরেখা বেশি কিন্তু এখানে বলরেখা কম, প্লাস থেকে বের হবে, প্লাস থেকে বের হবে, প্লাস থেকে। এটা হচ্ছে চিত্র। এগুলোকে এক কুলম্ব আদান যুক্ত করার পূর্বে, এক কুলম্ব আদান যুক্ত করার পূর্বে এরা কি ছিল, এগুলোকে ছিল এক কুলম্ব, বি গুলোকে ছিল -2 কুলম্ব। তো বলরেখাগুলি কি হয়, প্লাস থেকে বের হয়ে মাইনাসে প্রবেশ করে, প্লাস থেকে বের হয়ে মাইনাস। কিন্তু এইখানে আমরা জানি যে এখানে অবশ্যই লিখে দিবা, চিত্রের সাথে কিছু বর্ণনা দিবা। বর্ণনা কি লিখবা, যে আমরা জানি যে ধনাত্মক আদান থেকে বলরেখাগুলি বের হয়ে ঋণাত্মক আদানে প্রবেশ করে, কিন্তু এগুলোকের মধ্যে এগুলোকে আদান কম থাকার কারণে বলরেখার সংখ্যা কম, আর বি গুলোকে আদান, এগুলোকে হচ্ছে এক কুলম্ব, বি গুলোকে হচ্ছে 2 কুলম্ব। এগুলোকে যেহেতু আদান কম এই জন্য বলরেখার সংখ্যা কম, আর বি গুলোকে, হ্যাঁ বি যে গোলকটা আছে এইগুলোকে কি বেশি, আদান বেশি হওয়ার কারণে বলরেখার সংখ্যা বেশি হবে, অর্থাৎ আয়তনের দিক দিয়ে বেশি হবে, এই আর কি। আচ্ছা, এটা হচ্ছে একটা অবস্থা। আরেকটা দেখাবো তোমরা, আরেকটা লিখবা হচ্ছে যে এগুলোকে প্লাস কুলম্ব আদান কি করলে যুক্ত করার, আচ্ছা আগে ছিল যুক্ত করার পূর্বে এই অবস্থা, এক কুলম্ব -2 কুলম্ব। এখন এগুলোকে যদি এক কুলম্ব আদান যুক্ত করার পরে, তো আগেই ছিল এক কুলম্ব আরো এক যুক্ত করছো তাহলে +1, একটু বুঝো, আগেই ছিল এক কুলম্ব আরো যদি এক কুলম্ব যুক্ত করো তাহলে +1 এবং +1 কি হবে, +2 কুলম্ব হবে। তো এই যে গোলকটা যুক্ত করার পরে যেটা হবে, এই যে গোলক, এই গোলক আর এই যে গোলক, এটাও কি হয়ে যাবে, যুক্ত করার পরে এটা দুইটা সমান হয়ে যাবে না, কারণ এক আগে থেকে এক কুলম্ব ছিল, আরো +1 কুলম্ব যোগ করলে এটা কি হবে, +2 কুলম্ব, আর এখানে কি আছে, বি গুলোকে -2 কুলম্ব, ঠিক আছে। তো এইখানে যেটা হবে, যেহেতু চার সংখ্যা কি হয়ে গেছে বলো, +2 -2 যেহেতু সমান হয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা জানি যে প্লাস থেকে বের হয়ে বলরেখা কোথায় প্রবেশ করে, মাইনাসে, প্লাস থেকে বের হয়ে মাইনাসে, প্লাস থেকে বের হয়ে মাইনাসে, প্লাস থেকে বের হয়ে কোথায় প্রবেশ করে, মাইনাসে, প্লাস থেকে বের হয়ে মাইনাসে, প্লাস থেকে বের হয়ে কোথায় প্রবেশ করে, মাইনাসে, প্লাস থেকে বের হয়ে মাইনাসে, প্লাস থেকে বের হয়ে মাইনাসে প্রবেশ করে। এবং এদিকে আরো যে বলরেখাগুলি দিবা, প্লাস থেকে বের হবে, আর প্লাস থেকে বের হবে আর মাইনাসে কি করবে, প্রবেশ করবে। তো এখানে লিখে দিবা, যেহেতু আমরা জানি যে বলরেখাগুলি ধনাত্মক আদান থেকে বের হয়ে ঋণাত্মক আদানে প্রবেশ করে, আর যেহেতু দুইটা এ এবং বি দুইটা গুলোকে কি চার সংখ্যা সমান, একটা +2 একটা -2, যেহেতু আদান সংখ্যা সমান সেহেতু বলরেখা দুই দিক দিয়ে কি হবে, সমান হবে। হ্যাঁ, আয়তনের দিক দিয়ে বলরেখাটা সমান হবে। হ্যাঁ, এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। আগে ছিল যখন এগুলোকে এক কুলম্ব আদান যুক্ত করার পূর্বে, এক কুলম্ব আদান যখন যুক্ত করছো না, এটা ছিল +1, ওইটাতে ছিল -2, এগুলোকে আদান ছিল কম, এগুলোকে আদান বেশি, কম থাকার কারণে বলরেখা কম,
আদান বেশি থাকলে বলরেখা বেশি, কিন্তু যখন এগুলোকে আরো 1 কুলম্ব যুক্ত করছো, +1 আর +1 কি হয়েছে +2 আর এইদিকে -2, এই ক্ষেত্রে কি হয়েছে যে এগুলোকে আদান এবং বি গুলোকে আদান কি হয়ে গেছে সমান হওয়াতে এদের বলরেখার সংখ্যা কি হয়ে গেছে সমান। এতে দেখা গেছে কি এই ক্ষেত্রটা বড় হয়েছে আর এই ক্ষেত্রটা তুলনামূলকভাবে ছোট। কারণ আমরা জানি যে বলরেখার সংখ্যা যত বেশি হবে, চার্জের সংখ্যা যত বেশি হবে, বলরেখার সংখ্যা তত বেশি হবে, ফলে এই ক্ষেত্রের পরিমাণটা কি হবে বেশি হবে আয়তনের দিক দিয়ে। ঠিক আছে, তো এই দিকে যদি আমরা ফাইনালি চিন্তা করি যে এইগুলোকে আদান এবং এইগুলোকে আদানের পরিমাণ যেহেতু সমান, তো এইটাতে যে পরিমাণ বলরেখা বের হবে এইদিকে ঠিক সেই পরিমাণ বলরেখা প্রবেশ করবে, অর্থাৎ দুইটাতে বলরেখার পরিমাণ কি সমান, কিন্তু আগেরটাতে বলরেখার পরিমাণ কি ছিল না সমান ছিল না। এই দুইটা চিত্র দিয়ে জাস্ট একটু ব্যাখ্যা করবো আর কি। ঠিক আছে, কঠিন কিছু না, তো কি পারা যাবে না। এটা আসছে বরিশাল বোর্ড 2025-এ। দেখো উদ্দীপকে দুইটা আদান দেওয়া আছে, একটা 60 কুলম্ব একটা 40 কুলম্ব, দুইটা আদান দেওয়া আছে। ঠিক আছে, তো এটাও কিন্তু প্লাস, এটা +60, এটা হচ্ছে +40। আর প্লাস প্লাস কি করে আমরা জানি বিকর্ষণ করে। এবং এই দুইটা আদানের মধ্যবর্তী এই আদানের কেন্দ্র থেকে এই আদানের কেন্দ্র পর্যন্ত মোট দূরত্ব কত মিটার? 50 সেন্টিমিটার, যেটা হচ্ছে আর এর মান দেওয়া আছে। এখন চাইছি কি দেখো, এ এবং বি গোলকের মধ্যে ক্রিয়াশীল বল। তো আমরা জানি যে ক্রিয়াশীল বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ এর মান বের করতে বলছে। তো আমাদের হাতে কি কি আছে, উদ্দীপকে কি কি দেওয়া আছে একটু দেখো। উদ্দীপকে দেওয়া আছে দুইটা গোলকের আদান দেওয়া আছে। তো আমরা এক কাজ করি, প্রথম গোলকের যে আদান এটাকে আমরা প্রথম গোলকের আদানকে আমরা কি ধরে নিব? প্রথম গোলকের যে আদান, তো এটাকে যদি আমরা Q1 ধরে নিই, তো দ্বিতীয় গোলকের আদানটাকে আমরা কি ধরে নিব? Q2। ঠিক আছে, তো উদ্দীপক হতে প্রাপ্ত গোলকের প্রথম গোলকের আদান হচ্ছে 60 কুলম্ব, আর Q2 যেটা দ্বিতীয় গোলকের যে আদান কি দেওয়া আছে? 40 কুলম্ব। এবং দুইটা আদানের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার? আর এর মান দেওয়া আছে 50 সেন্টিমিটার, রাইট? তো আর দেওয়া আছে কত সেন্টিমিটার দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে 50 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে আমরা কোথায় যাব? মিটারে গেলে কত দ্বারা ভাগ করতে হবে? 100। সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দ্বারা ভাগ করলে এটা আসবে 0.5 মিটার। এবং কে লাগবে? কে হচ্ছে কুলম্বের ধ্রুবক। আমরা জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার, কুলম্ব ইনভার্স 2, রাইট? তো এখন বের করতে বলছে কি? ক্রিয়াশীল বলের মান। ক্রিয়াশীল বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো? এফ। এফ এর মান বের করতে বলছে। তো এটা আমরা বের করতে পারবো। দেখো, ক্রিয়াশীল বলটা বের করতে বলছে, অবশ্যই এটা আবার ফিজিক্স যখন অঙ্কটা করবা, তো মধ্যে দাগ দিয়ে আবার এদিকে মান দিয়ে ওইদিকে করার প্রয়োজন না, জাস্ট এটা উপরে লেখা এটুকু নিচে লিখবা, যেহেতু এফ এর মান চাইছে। আমরা জানি এফ ইকুয়াল কে Q1 Q2 বাই কি আর স্কয়ার, জাস্ট মান বসায় দিলেই বের হয়ে যাবে। এই ধরনের অঙ্ক প্রচুর আসে। হ্যাঁ, একটা অঙ্ক থাকবেই দিনে, কে মান হচ্ছে 9 × 10⁹ তারপরে কার মান লাগবে? Q1। Q1 কত? 60। Q2 কত? 40। আর এর মান কত? 0.5। উপরে কি দিবা? 0.5 উপরে দিবা স্কয়ার। তো ফাইনালি এটা কি আসে একটু দেখো তো। এটা আসবে 9 × 10⁹9 × 60। হ্যাঁ, 9 × 10⁹9, এগুলি কিন্তু উপরে। 60 × 40 ভাগ কত? 0.5 কি আছে? স্কয়ার। তো এটা অ্যান্সার আসছে তোমার 8.64 × 10⁻13। বলের একক কি? নিউটন। ক্রিয়াশীল বলের মান এত নিউটন। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কি আসছে? প্লাস আসছে কিন্তু। ঠিক আছে, প্লাস, এফ এর মান কিন্তু প্লাস আসছে। প্লাস মানে কি? কারণ আমরা জানি এটা হচ্ছে +60, এটা হচ্ছে +40। প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, এটা এফ এর মান প্লাস আসা মানে অবশ্যই কি বল? বিকর্ষণ বল। আশা করি তোমরা বুঝতে পারছো, না পারার মতো কিছু না, একবারে সহজ একটা প্রশ্ন। আচ্ছা, এরপরে কি বলছে দেখো। তো বরিশাল বোর্ডে দেখো গতে যেটা আসছে, কি চাইছে?
কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি। তো সঞ্চিত শক্তিকে ই ধরতে পারো, ডাব্লিউ ধরতে পারো। সঞ্চিত শক্তি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল হাফ সি বি স্কোয়ার। তো তুমি দুইটা গোলকে যদি সঞ্চিত শক্তি বের করতে হয়, সঞ্চিত শক্তিকে যদি তুমি ডাব্লিউ ধরো, হাফ সি বি স্কোয়ার। সি মানে কি? ধারকত্ব। তো প্রথম গোলকের কি বের করতে হবে? ধারকত্ব। এবং প্রথম গোলকের কি লাগবে? বিভব। তার মানে দুইটা গোলকের সঞ্চিত শক্তি বের করার জন্য ধারকত্ব এবং বিভব বের করতে হবে। তো আমরা যদি প্রথম যে গোলকটা আছে, ঠিক আছে, আমরা একটা একটা করে যদি করি, একটু দেখো। প্রথম গোলকের কি দেওয়া আছে? প্রথম গোলকের আদান দেওয়া আছে Q1। Q1 জানো 60 কুলম্ব। এরপর কি জানা আছে দেখো, প্রথম গোলকের শুধু আদানই জানো যে তা না, প্রথম গোলকের এই যে দেখো ব্যাসার্ধ দেওয়া আছে কত সেন্টিমিটার। এই যে প্রথম গোলকের ব্যাসার্ধ যদি R1 ধরো, তো এই যে ব্যাসার্ধ দেওয়া আছে কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। তো প্রথম গোলকের ব্যাসার্ধ আমাদের জানা আছে, R1 এর মান জানা আছে কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে কোথায় নিবা? মিটারে। কত দ্বারা ভাগ করবা? সেন্টিমিটার থেকে মিটার নিলে 100 দ্বারা ভাগ করলে এটা আসবে 0.1 মিটার। তো প্রথম গোলকের ধারক কি জানা আছে? আদান জানা আছে। প্রথম গোলকের যে আদান, যেটাকে আমরা Q1 ধরে নিছি, আর দ্বিতীয় গোলকের যে আদান, ওইটাকে আমরা কি ধরে নিছি? Q2। আদান জানা আছে এবং ব্যাসার্ধ জানা আছে প্রথম গোলকের। তো প্রথম গোলকের আর কি লাগবে? আদান আর ব্যাসার্ধ জানা আছে। কি বের করতে হবে? এক হচ্ছে ধারকত্ব, আর আরেকটা মান তো আমাদের সব এমনিতেই জানা থাকে, মুখস্থ রাখতে হবে। কে, যেটা কুলম্বের দ্রব্যক, 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। এটা মুখস্থ আছে। বের করতে হবে প্রথম গোলকের যে সঞ্চিত শক্তি। তো প্রথম গোলকের সঞ্চিত শক্তি যেটা, এটাকে আমরা যদি কি ধরি? W1। এটা আমাদের বের করা লাগবে। তো প্রথম গোলকের সঞ্চিত শক্তি আর দ্বিতীয় গোলকের সঞ্চিত শক্তি বের করে দেখতে হবে যে আসলে কোনটা বেশি। এই তো। তো প্রথম গোলকের যে সঞ্চিত শক্তি বের করতে গেলে কি লাগবে? আমার হাতে প্রথম গোলকের আদান আছে, ব্যাসার্ধ আছে, আর কের মান তো জানি। তো এক নম্বর সঞ্চিত শক্তি বের করার সূত্র কি? হাফ সি বি স্কয়ার। সি লাগবে। সি মানে কি? ধারকত্ব। তো আগে আমরা ধারকত্ব বের করব। তো এখন যদি আমরা ধারকত্ব বের করি, এক গোলকের বা এটাকে আমরা যে প্রথম যে গোলক ধরতেছি, প্রথম গোলকের ধারকত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সি। সি বের করার সূত্র যে সি ইকুয়াল হচ্ছে R/K। তো প্রথম গোলকের ধারকত্বকে আমি ধরতে পারি কি? C1 এবং ব্যাসার্ধ হচ্ছে কি? R1। তো R1 এর মান আমাদের জানা আছে। R1 কত? 0.1। আর K এর মান কত? 9 × 10⁹ তো প্রথম গোলকের আমরা কি পেয়ে যাব? ধারকত্ব পেয়ে যাব। উপরে হচ্ছে 0.1 ভাগ কত? 9 × 10⁹ এইটা আসছে তোমার 1.11 × 10⁻11। এত ফ্যারাডে। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। তো প্রথম গোলকের আমরা কি পেয়ে গেছি দেখো, প্রথম যে গোলক আছে গোলকের ধারকত্ব পেয়ে গেছি। তো আর কি লাগবে? সঞ্চিত শক্তি বের করার জন্য ধারকত্ব আর কি লাগে? বিভব। তো প্রথম গোলকের যে বিভব, বি বের করব। তো বি বের করার সূত্র কি? কে কিউ/আর। কে কিউ/আর। তো যেহেতু প্রথম গোলকের বিভব, এটাকে যদি আমরা B1 ধরি, তো আদান হবে Q1, ব্যাসার্ধ হবে কি? R1। তো এটা কি আসবে একটু দেখো। যদি আমরা মান বসায় দিই, কে এর মান তো আমরা জানি 9 × 10⁹ R1 এর মান হচ্ছে Q1, যেটা প্রথম গোলকের আদান কত? 60, আর R1 এর মান হচ্ছে কি? 0.1। R1 এর মান কি? 0.1। তো ফাইনালি আমরা কি পাবো অ্যানসার? 9 × দেখো উপরে কি আছে? 9 × 10⁹ 9 × 10⁹ ইনটু কত? 60 কিন্তু উপরে, ভাগ কত? 0.1। প্রথম গোলকের ব্যাসার্ধ 0.1। তো এটা আসছে 5.4 × 10⁻⁻⁴
12 এত ভোল্ট। তো প্রথম গোলকের কি পেয়ে গেছি বলো, বিভব পেয়ে গেছি 12 ভোল্ট। এখন আমরা আবার কি করব দ্বিতীয় গোলকের, তো এইটা একটু বোঝার চেষ্টা করো। প্রথম গোলকের কি কি পাইছি আমরা, ধারকত্ব পাইছি, প্রথম গোলকের বিভব পাইছি। তো এখন আমরা প্রথম গোলকের কি বের করতে পারবো বলো, প্রথম গোলকের সঞ্চিত শক্তিটা বের করতে পারবো। সুতরাং প্রথম গোলকের সঞ্চিত শক্তি সূত্র কি, W ইকুয়াল হাফ সিবি স্কোয়ার। যেহেতু প্রথম গোলক, সঞ্চিত শক্তি W1, ধারকত্ব C1, বিভব B1, জাস্ট মান বসায় দাও 1/2। ধারকত্ব কত, C1 এর মান কত 1.11 ইন্টু 10 ইনভার্স 11। আর কি লাগবে একটু দেখো, B1 লাগবে। তো B1 কত পাইছি 5.4 ইন্টু 10 ইনভার্স 12, এবং উপরে কি আছে বলো, স্কয়ার। তো ফাইনালি সঞ্চিত শক্তি কি আসছে একটু দেখি উপরে। তাহলে এই ক্যালকুলেশনটা কিভাবে করবো, 1/2 মানে কি 0.5 ইন্টু 1.11 ইন্টু কত 10 ইনভার্স 11, 10 ইনভার্স 11 ইন্টু 5.4 ইন্টু 10 ইনভার্স 12, উপরে কি আছে স্কয়ার। এইটা আসছে তোমার 1.618 ইন্টু 10⁻14 জুল। সঞ্চিত শক্তি, শক্তি রেখা হচ্ছে জুল। এইটা আসছে তোমার প্রথমটার অ্যান্সার 1. এটা আসলে 14, ঠিক আছে। তো ফাইনালি এটা তোমার অ্যান্সার আসছে যে 1.618 ইন্টু 10⁻কত 14 জুল। আচ্ছা, এটা হচ্ছে সঞ্চিত শক্তি প্রথম গোলকের। এখন দ্বিতীয় যে গোলক, দ্বিতীয় গোলকের কি কি দেওয়া আছে একটু দেখো। দ্বিতীয় গোলকের কি দেওয়া আছে, আধান দেওয়া আছে Q2, কত কুলম্ব 40 কুলম্ব। আচ্ছা, আর কি দেওয়া আছে দেখো, ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে ব্যাসার্ধ R2 এর মান দেওয়া আছে কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে। R2 কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে আমরা কই যাব, মিটারে, কত দ্বারা ভাগ করতে হয় 100। এটার অ্যান্সার আসবে 0.05 মিটার। তো এই দুইটা জানা আছে। এখন যেহেতু দ্বিতীয় গোলকের আমরা কি শক্তি বের করব, সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি মানে কি, W ইকুয়াল হাফ CB স্কয়ার। কি লাগবে, C লাগবে, আর B। C মানে কি, C হচ্ছে ধারকত্ব। তো দ্বিতীয় গোলকের আমাদের ধারকত্ব বের করা লাগবে। ধারকত্ব সি বের করার সূত্র হচ্ছে সি ইকুয়াল হচ্ছে R/K। যেহেতু এটা দ্বিতীয় গোলকের ধারকত্ব, এটাকে C2 ধরো, এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধকে R2। তো জাস্ট মানগুলি বসায় দাও। R2 এর মান কত, 0.05 ব্যাসার্ধ। আর K এর মান তো আমরা জানি, কুলম্বের যে ধ্রুবক, 9 ইন্টু 10⁹। তো ফাইনালি এটা কত আসছে, দ্বিতীয় গোলকের ধারকত্ব কত আসছে, উপরে 0.05 কে ভাগ করবা কি দ্বারা, ভাগ করবা 9 ইন্টু 10⁹ দ্বারা ভাগ করবা। তো এটার অ্যান্সার আসছে, আরেকবার যদি দেখি 0.05 কে কি দ্বারা ভাগ করবা, 9 ইন্টু 10⁹, এটা আসছে 5.55 ইন্টু 10 ইনভার্স 12। আর
ধারকত্বের একক কি বলো? ফ্যারাডে। তো এইটা আসছে। এখন আমরা যে কাজটা করব, দেখো তো আমাদের কি বের হয়ে গেছে, দ্বিতীয় গোলকের ধারকত্ব সি বের হয়ে গেছে। এখন কি লাগবে? দ্বিতীয় গোলকের বিভব। তো দ্বিতীয় গোলকের বিভব যদি আমি বের করতে চাই, বিভব কে আমরা কি দ্বারা প্রকাশ করি? বি। বের করার সূত্র কি? কে কিউ বাই কি আর। যেহেতু দ্বিতীয় গোলকের বিভব, দ্বিতীয় গোলকের বিভবকে আমরা কি ধরবো? বি টু, ধারকত্বকে হ্যাঁ বিভবকে বি টু আর আদানকে কি কিউ টু আর ব্যাসার্ধকে আর। আচ্ছা এখন শুধু মান বসায় দাও। কে এর মানটা হচ্ছে 9 × 10⁹ 9 আর যেটা কিউ টু হচ্ছে 40 আর আর টু হচ্ছে 0.05। তো ফাইনালি এটা কি আসছে একটু দেখো। 9 × 10⁹ 9 ইন্টু কত? 40 কে ভাগ করবা কি দ্বারা? 0.05 দ্বারা। তো এটার অ্যান্সার আসছে 7.2 ইন্টু 10⁻12 ভোল্ট। বিভবের একক হচ্ছে ভোল্ট। এইটা আসছে। এখন আমি যেটা বের করতে পারবো, দ্বিতীয় গোলকের সঞ্চিত যে শক্তি, দ্বিতীয় গোলকের সঞ্চিত শক্তি। সুতরাং সঞ্চিত শক্তি ডাব্লিউ ইকুয়াল কি বলো? হাফ সি বি স্কোয়ার। তো সঞ্চিত শক্তি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল হাফ সি বি স্কোয়ার। দ্বিতীয় গোলকের সঞ্চিত শক্তিকে ডাব্লিউ টু সঞ্চিত, এরপরে ধারকত্বকে সি টু আর বিভবকে আমরা কি ধরবো বলো? বি টু ধরবো, রাইট? এখন জাস্ট শুধু মানগুলি বসাই দাও। 1/2 এরপরে সি টুর মান, সি টুর মান কত? 7 সরি সি টুর মান হচ্ছে 5.55 ইন্টু 10⁻12। সি টুর মান হচ্ছে 5.55 ইন্টু 10⁻12 আর হচ্ছে বি টু, বি টু বসাইতে হবে। বি টুর মান কত? 7.2 ইন্টু 10⁻12 আর টোটালের উপরে কি হবে বলো? হোল স্কোয়ার। তো এটা ফাইনালি কি অ্যান্সার আসে আমরা একটু দেখবো। 1/2 মানে কি? 0.5, 0.5 ইন্টু 5.55 ইন্টু 10⁻12 ইন্টু 7.2 ইন্টু 10⁻12 উপরে হোল স্কোয়ার না। এটা আসছে তোমার 1.44, 1.43 মানে 1.44 ইন্টু 10⁻14 জুল। তো এটার অ্যান্সার আসছে এইটা 1.44 ইন্টু 10⁻14 জুল। তো একটা জিনিস চিন্তা করে দেখো যে প্রথম গুলোকে সঞ্চিত শক্তি কত ছিল? 1.618 10⁻14 জুল আর দ্বিতীয় গোলকের সঞ্চিত শক্তি হচ্ছে 1.44। তো 1.618 কার চেয়ে বড়? 1.44 থেকে বেশি না? আর পরে তো একই 10⁻14 10⁻14। তার মানে প্রথম গুলোকে যে সঞ্চিত শক্তি 1.618 এটা 1.44 থেকে বেশি, অর্থাৎ W1 W2 থেকে বেশি। প্রথম গুলোকে যে সঞ্চিত শক্তি W1 না দ্বিতীয় গুলোকে সঞ্চিত শক্তি থেকে বেশি। এটাই আসলে তোমার প্রমাণ করা লাগবে, ঠিক আছে? এটাই চাইছিল যে কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে। আসলে প্রথম গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ না দ্বিতীয় গোলকের থেকে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি, অর্থাৎ W1 টা W2 থেকে বড়, এই আর কি। এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2025-এ। তো দেখো উদ্দীপকে কি আছে? প্লাস 120 কুলম্ব এবং মাইনাস 90 কুলম্ব চার্জের দুটি বস্তু। তো আমরা একটা কাজ করতে পারি, এই প্রথম প্লাস 120 কুলম্ব আধানকে Q1 ধরতে পারবো এবং মাইনাস 90 কুলম্বকে আমরা কি ধরতে পারবো? Q2 ধরতে পারবো। চার্জের দুটি বস্তু বায়ু মাধ্যমে পরস্পর থেকে কতটুকু দূরে আছে? 150 সেন্টিমিটার দূরে আছে। 150 সেন্টিমিটার দূরে, তার মানে আর এর মান দেওয়া আছে। আচ্ছা, এরপরে বায়ু মাধ্যমে যেটা এখানে দেওয়া আছে কুলম্বের ধ্রুবক দেওয়া আছে, ঠিক আছে? কুলম্বের ধ্রুবকটা দেওয়া আছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান, তাই না? চার্জ দুটির মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ। এফ ইকুয়াল কি?
হোয়াট, এফ বের করতে হবে। তো এটা বের করা যাবে। এখানে আমরা যে কাজটা করব, আমরা উদ্দীপক হতে কি কি পাইছি, দুইটা আদান পাইছি, একটা হচ্ছে প্লাস 120 কুলম্ব, একটা হচ্ছে মাইনাস 90 কুলম্ব। তো Q1 Q2 পাইছি। Q1 কত কুলম্ব? প্লাস 120 কুলম্ব, আর Q2 হচ্ছে মাইনাস 90 কুলম্ব। আচ্ছা, 90 কুলম্ব, ঠিক আছে। এবং দূরত্ব দেওয়া আছে কতটুকু দূরে, একটা চার্জ, এই চার্জের দুটি বস্তু বায়ু মাধ্যমে পরস্পর এত মিটার দূরে অবস্থিত, এত সেন্টিমিটার। তো আর এর মান দেওয়া আছে 150। তো কত সেন্টিমিটার? 150 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটারে নিলে কত দ্বারা ভাগ করবা? 150 কে 100, সেন্টিমিটার থেকে মিটার, এটার অ্যান্সার আসবে 1.5 মিটার, ঠিক আছে। তো কে এর মান আমাদের জানা আছে, কে হচ্ছে কুলম্বের ধ্রুবক, আমরা সবাই জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স। এটা দেওয়া আছে, নাও দেওয়া থাকতে পারে। এবং সাইজে কি, মধ্যবর্তী ক্রিয়াশীল বল, মধ্যবর্তী ক্রিয়াশীল যে বল, বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো? এফ। এফ ইকুয়াল কি, হোয়াট, এইটা বের করতে বলছে। তো এটা না পারার কিছু নাই, আমরা জানি we know F equal K Q1 Q2 by কি, R স্কয়ার। এটা হচ্ছে সূত্র। তো জাস্ট মান বসায় দাও, কে এর মান হচ্ছে 9 × 10⁹ আর কি লাগবে? Q1 Q2। Q1 যেটা, এটা হচ্ছে 120 × Q2, Q2 হচ্ছে -90, আর লাগবে কি, আর লাগবে আর। আর কতটুকু আছে? 1.5। আর এর মান আছে 1.5, উপরে কি বলো? স্কয়ার। তো এইখানে ফাইনালি কি অ্যান্সার আসবে? তো এই টোটালটা যদি ক্যালকুলেশন করো, এখানে যেহেতু উপরে দুইটা আদানের মধ্যে একটা প্লাস একটা মাইনাস, এই মাইনাসটা কিন্তু থেকে যাবে। আচ্ছা, মাইনাস থাকবে, এই মাইনাসটাকে আগে দিয়ে দিলাম। মাইনাস থাকবে, আর মাইনাস থাকলে সমস্যা নেই, কারণ এই মাইনাস দ্বারা আমরা কি বুঝি, কারণ যেহেতু একটা প্লাস একটা মাইনাস, একটা আদান প্লাস একটা আদান মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়, প্লাস মাইনাসকে আকর্ষণ করে না। তো এইখানে যেহেতু এফ এর মান, যেহেতু এই মাইনাসটা আগে লিখছি, এফ এর মান মাইনাস আসলে কোনো সমস্যা নাই, এই মাইনাস দ্বারা আমরা বুঝি আকর্ষণ বল। প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে আকর্ষণ বল। হ্যাঁ, আকর্ষণ বল। এটা কি আসবে অ্যান্সারে? দেখো কি আছে, 9 × 10⁹ 9 × 10⁹। আচ্ছা, ইন্টু কত? 120 ইন্টু কত? 90 না, ভাগ কত? 1.5, উপরে কি হবে বলো? 1.5 স্কয়ার। আচ্ছা, তো এটার অ্যান্সার আসছে 4.32 × 10⁻13। বলের একক কি? নিউটন। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আর মাইনাস দ্বারা আমরা জাস্ট ঋণাত্মক চিহ্ন দ্বারা আমরা কি বুঝি? আকর্ষণ বল, ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই পারবা। এরপরে যে অঙ্কটা আসছে দেখো, যে চার্জিত বস্তু দুটির সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রাবল্য কি হবে? তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এটা হচ্ছে প্রশ্ন। তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এখন তড়িৎ প্রাবল্য কে আমরা কি দ্বারা প্রকাশ করি? ই। সূত্র হচ্ছে ই ইকুয়াল কে কিউ বাই কি বলো? আর স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব তড়িৎ প্রাবল্য। তো এটা অবশ্যই মনে রাখবা, এই ই হচ্ছে তড়িৎ প্রাবল্য, ঠিক আছে। ই হচ্ছে কি? তড়িৎ প্রাবল্য। এটা দিয়ে আমরা গাণিতিক এই অঙ্কটা, যে তড়িৎ প্রাবল্য যেহেতু শূন্য হবে, তড়িৎ প্রাবল্য বের করবো এই সূত্র দিয়ে বের করব, ঠিক আছে। আচ্ছা, তো এখন যেহেতু দুইটা আদান, একটা হচ্ছে প্লাস 120 কুলম্ব, একটা হচ্ছে মাইনাস 90 কুলম্ব। তো দুইটা আদানকে আমরা একটাকে কি ধরছিলাম? Q1, আর এই আদানকে ধরছিলাম Q2, এবং দুইটার মধ্যবর্তী দূরত্ব ছিল 150 সেন্টিমিটার। দূরত্বকে আমরা আর ধরছিলাম 150 সেন্টিমিটার, মানে কত? আগের অঙ্কে দেখছি 1.5 মিটার। আচ্ছা, তো এখন এই দুইটি চার্জিত বস্তু দুইটি সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এটা করার জন্য অবশ্যই চিত্র দিয়ে দিবা। দেখো, চিত্রের মাধ্যমে দেখাই দিবা, চিত্র দিয়ে পরে গাণিতিক ভাবে করবা। যে কাজটা করবা, দেখো এইটা হচ্ছে একটা, মনে করো এই হচ্ছে একটা আধান চার্জ, এইখানে
এই হচ্ছে আরেকটা চার্জ। তাহলে কয়টা চার্জ নিলা? দুইটা চার্জ। এটার কেন্দ্র এটা, আর এই হচ্ছে কেন্দ্র, দুইটার কেন্দ্র। তো এই যে এদের যে সংযোগ যে সরল রেখা, একটা জিনিস চিন্তা করো, এটা কত কুলম্ব? 120 কুলম্ব প্লাস 120 কুলম্ব। এটাকে কি ধরছো? এই আধানটাকে ধরছো, একটু বলো। এটা কিন্তু 120, হ্যাঁ 20 কুলম্ব, ঠিক আছে। এটাকে ধরছো তুমি Q1, আর এটা হচ্ছে মাইনাস 90 কুলম্ব, যেটাকে আমরা কি ধরছি? Q2 ধরছি, রাইট? Q2। আচ্ছা, তো এই আধানদ্বয়ের যে সংযোগ যে সরল রেখা, এখন প্রশ্ন হচ্ছে যে সংযোগ সরল রেখার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে? একটা জিনিস মাথায় রাখবা, যে এটা হচ্ছে 120 কুলম্ব, এটা হচ্ছে -90 কুলম্ব। যদি এটাও প্লাস, এটা যেহেতু প্লাস, এটাও যদি প্লাস হইতো, তাহলে মধ্যের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হইতো? শূন্য। দুইটা আধানের মধ্যে দুইটাই যদি প্লাস হইতো, তাহলে মধ্যের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হতো? শূন্য। কিন্তু যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তাহলে এই সরল রেখার মানে আধানদ্বয়ের মধ্য প্লাস প্লাস থাকলে মধ্যবিন্দু, মধ্যের কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হইতো। যেহেতু একটা প্লাস আর একটা কি মাইনাস, তার মানে মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে না। তো আধান দুইটার বাইরের কোন একটা জায়গাতে হবে। তাহলে প্লাস মাইনাস মানে আকর্ষণ বল, আকর্ষণ বল থাকলে মধ্যের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে না। তাহলে সরল রেখার যে এই আধান দুটির মধ্যের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি শূন্য না হয়, তাহলে বাইরের কোন একদিকে হবে। তো কোন দিকে হবে? যেদিকে আধান কম, এদিকে কত? 120, এদিকে কত? 90। তবে প্লাস মাইনাসটা জাস্ট ধরার দরকার নেই যে মাইনাসের কারণে এই সংখ্যাটা ছোট হয়েছে, এমন না। প্লাস মাইনাস জাস্ট আকর্ষণ বা বিকর্ষণ বলের ক্ষেত্রে। তো দেখবা যে কোন দিকের সংখ্যা কম, এদিকে হচ্ছে 120 আর এদিকে হচ্ছে 90, এদিকে সংখ্যা কম, তাহলে এই দিকের বাইরের কোন একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হবে? শূন্য হবে। আমি ধরে নিলাম যে এই বিন্দুতে, পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হবে? শূন্য। আর আমরা জানি যে এই এ থেকে বি যেটা আছে, এইটার যে দূরত্ব, এইটুকু আমাদের জানা আছে। Q1 থেকে Q2 দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব কত মিটার? 1.5 মিটার। এটা আমরা জানি। তো যেহেতু এইটুকু পর্যন্ত নতুন করে চিন্তা করা লাগতেছে যে বাইরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য, তো কিউ পর্যন্ত যদি যাও, তো এটা চিন্তা করবা যে Q2 আধান মানে -90 কুলম্ব আধান থেকে কত মিটার দূরত্বে? আমি ধরে নিলাম যে x মিটার দূরত্বে পি বিন্দু। আর এইখান থেকে যখন কাউন্ট করবা, তখন টোটালটা ধরতে হবে। টোটালটা কত? একটু বুঝো। তো যখন -90 কুলম্ব আধান থেকে ধরবা, তখন বাইরের কতটুকু দূরত্বে? x মিটার দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য। আর যখন Q1 থেকে চিন্তা করবা, তখন এই টোটালটা কত? 1.5। এইটুকু হচ্ছে 1.5 আর এইটুকু হচ্ছে x, তার মানে 1.5 প্লাস x। এত মিটার দূরে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হবে? শূন্য হবে। চিত্র অবশ্যই আঁকায় দিবা, আর নিচে বর্ণনা লিখবা যে মনে করি, এটা না বোঝার কিছু নাই, যে -90 কুলম্ব আধান থেকে x মিটার দূরে পি বিন্দু, আর প্লাস 120 কুলম্ব থেকে এইটুকু হচ্ছে 1.5 আর এইটুকু হচ্ছে x। তো টোটালটা কত? 1.5 প্লাস x। এত মিটার দূরে কোন বিন্দুতে? পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হবে? শূন্য হবে। ঠিক আছে। আর মধ্যে হলো না কেন? দুইটাই প্লাস হলে মধ্যের কোনো বিন্দুতে হইতো, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, বাইরের কোনো বিন্দুতে হবে। কোন দিকে হবে? যেদিকে আধান কম, এদিকে 120, এদিকে 90, এদিকে কম, এই জন্য বাইরের বিন্দুতে হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো মনে করি কি লিখবা? -90 কুলম্ব আধান থেকে -90 কুলম্ব চার্জ হতে কত মিটার দূরে? x মিটার, এবং প্লাস 120 কুলম্ব চার্জ হতে, প্লাস 120 কুলম্ব চার্জ হতে কত মিটার? দেখো, -90 কুলম্ব থেকে x মিটার দূরে, x মিটার, এবং প্লাস 120 কুলম্ব, প্লাস 120 কুলম্ব হতে কতটুকু দূরে? পি বিন্দু কতটুকু দূরে? 1 + 5, 1.5 প্লাস x, এত মিটার
দূরে কোন বিন্দুতে? পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হবে? শূন্য হবে। অর্থাৎ -90 কুলম্ব আধান থেকে x মিটার দূরে আর +120 কুলম্ব আধান থেকে কত 1.5 + x মিটার দূরে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হবে? শূন্য হবে। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, দুইটা আধানের জন্য, হ্যাঁ, যেমন Q2 আধানের জন্য পি বিন্দুতে একটা তড়িৎ প্রাবল্য বের করব, আবার Q1 এর জন্য একটা বের করব। তো আমরা যদি এভাবে চিন্তা করি, যদি আগে এটার ক্ষেত্রে চিন্তা করি যে Q1 চার্জের জন্য কোন বিন্দুতে? Q1 ও লিখতে পারো, অথবা Q1 না লিখে সরাসরি যেটা করতে পারো, Q1 এর জায়গায় কত লিখতে পারো? 120 কুলম্ব প্লাস 120 কুলম্ব বা Q1 120 কুলম্ব চার্জের জন্য, এই চার্জের জন্য কোন বিন্দুতে? পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যের সূত্র কি বলো? ই ইকুয়াল কি লিখবা? তো এটা তড়িৎ প্রাবল্যকে E1 ধরলাম, এই চার্জের জন্য এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যকে E1 ধরলাম। E1 ইকুয়াল হচ্ছে কে, আর উপরে কি আদানটা কত? 120 বাই কত? আর স্কয়ার। তো আর এর মান কত? এই 120 থেকে এই বিন্দুর যে দূরত্ব 120 যে আদান, এই আদান থেকে এই পি বিন্দুর দূরত্ব হচ্ছে 1.5 + x 1.5 প্লাস x, উপরে কি দিবা? হোল স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, পরে আবার লিখবা কত কুলম্বের জন্য? -90 কুলম্ব চার্জের জন্য, -90 কুলম্ব চার্জের জন্য কোন বিন্দুতে? পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি ধরবা? E2 ইকুয়াল কি? কে। তড়িৎ প্রাবল্য E2 ইকুয়াল কে, উপরে কি লাগবে? Q মানে আদান, এই আদান কত? -90। হ্যাঁ, এখানে ইচ্ছা করলে তুমি মাইনাস নাও দিতে পারবা। ওই ক্ষেত্রে যদি মাইনাস না দাও, তাহলে প্রশ্নটাতে কি লিখতে হবে? E1 ইকুয়াল E2 লিখতে পারবা। আর যদি মাইনাস দেও, সেক্ষেত্রে E1 প্লাস E2 লিখতে হবে, সমস্যা নেই। তো এখানে মাইনাস দিলেও সমস্যা নেই, মাইনাস যদি দাও। তো যেহেতু উপরে Q মানে আদান কত? -90 বাই কি? আর স্কয়ার। আর মানে কি? এই আদান থেকে -90 থেকে পি বিন্দু দূরত্ব কত? x এর উপরে কি দিবা? স্কয়ার। তো এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। এখন যে কাজটা করবা, প্রশ্ন মতে E1 এবং E2 দুইটা তড়িৎ প্রাবল্য কি হবে? শূন্য হবে। E1 + E2 = 0 হবে। ঠিক আছে, তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তো E1 এর যে মান এটুকু, আর যদি তুমি E1 = E2 লেখো, তো এই ক্ষেত্রে এখানে মাইনাস দেওয়া যাবে না। ঠিক আছে, তুমি ইচ্ছা করলে প্রশ্ন মতে কি লিখতে পারতা? E1 = কি? E2। এই ক্ষেত্রে E1 = E2 লিখলে কি এখানে মাইনাস দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি E1 এর মান E2 মান বসায় দিতে পারবে। আর যদি এইভাবে লেখো যে E1 + E2, সেই ক্ষেত্রে ইকুয়াল, এই ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে মাইনাস দিয়ে দিবা। ঠিক আছে। তো এখন যে কাজটা হবে, E1 যেটা, E1 এর মান কত দেওয়া আছে দেখো তো। E1 মানে কি? এইটুকু না? E1 এর মান বসায় দাও। কে, উপরে কি? 120 বাই কত? 1.5 প্লাস x, উপরে কি হবে? হোল স্কয়ার, প্লাস কার মান বসায় বা? E1, পরে হচ্ছে E2। E2 এর মান হচ্ছে কি? কে -90 বাই কি? x স্কয়ার ইকুয়াল 0। তো একটু বোঝার চেষ্টা করো, এটুকু যা আছে থাকবে। কে 120 বাই কি? 1.5 প্লাস x হোল স্কয়ার। এইখানে যে কাজটা করবা, প্লাসে মাইনাসে কি? মাইনাস কে 90 বাই x স্কয়ার ইকুয়াল কি? 0। ঠিক আছে। তো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর সব ঠিক আছে। এখন এই অংশটুকু এদিকে মাইনাস, ডানে পাঠাইলে কি হবে? প্লাস।
তো এইখানে যেটা করবা কে উপরে থাকবে 120 আর নিচে হবে 1.5 প্লাস এক্স, উপরে কি আছে হোল স্কয়ার ইকুয়াল। তো এই অংশটা ওইদিকে গেলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস। আশা করি বুঝতে পারছো, মাইনাসটা এই টোটাল হয়ে গেছে প্লাস। তো এখন কি কি কাটা যাবে একটু দেখো, এই কে এবং কে তো কাটতেই পারো, যদি কাটা যায় তো এদিকে আমার কি থাকবে, উপরে 120 আর নিচে কি থাকবে 1.5 প্লাস এক্স হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 90/x হোল স্কয়ার। এই তো দুই দিকে কে কাটা গেছে। এরপরে আমরা যে কাজটা করব, একটু এদিকে ফোকাস করে আমরা একটা কাজ করি, এই এক্সটা উপরে নিয়ে এসে পড়ি, এতে কি হবে এক্স গুলি একদিকে থাকবে। তো এক্স স্কয়ারটা যদি উপরে নিয়ে এসে পড়ি, তো এক্স স্কয়ারটা যাবে উপরে আর নিচে কি থাকবে 1.5 প্লাস এক্স, উপরে কি হবে হোল স্কয়ার ইকুয়াল। কি করছি দেখো, এক্সটাকে জাস্ট এই যে এক্স স্কয়ারটাকে উপরে নিয়ে এসে পড়ছি, এক্স কে একদিকে রাখছি, তাহলে এক্স স্কয়ার যদি উপরে আসে 120 কোথায় যাবে নিচে, তো 90 থাকবে উপরে আর 120টা যাবে নিচে। তো এইখানে আমরা একটা কাজ করতে পারবো, এক্স বাই 1.5 এক্স আলাদা আলাদা দেখো, উপর স্কয়ার নিচে স্কয়ার একসাথে হোল স্কয়ার দিয়ে দেব। আর এটাকে ভাগ করলে কি আসে 90 ভাগ কত 120, এটা আসছে 0.75। তো এখন আমরা যে কাজটা করতে পারবো, এক্স বাই 1.5 প্লাস এক্স, বামে স্কয়ার তুলে ডানে কি দিবা রুট 0.75, বামে স্কয়ার তুলে ডানে রুট। তো এইখানে কি থাকবে দেখো, এক্স ইকুয়াল 1.5 প্লাস এক্স ইকুয়াল রুট 0.75, এটা আসছে 0.866, ঠিক আছে। 66 আরো আছে 1 লিখতে পারো, 661 দিতে পারো, 0 আছে 1 দিতে পারো, ঠিক আছে। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তো কোনটার সাথে কোনটা গুণ হবে, যদি আর গুণন করো, তো আমরা এখানে একটা কাজ করতে পারবো, যে এইখানে নিচে কি আছে একটু দেখো তো 1 আছে না, তো আর গুণন করলে কি হবে x একে x, আর এই দিকে কি হবে কারণ এটা নিচে 1 আছে, তুমি গুণ করছো x একে x, আর 1.5 একবার কার সাথে গুণ হবে, এই যে 1.5 কার সাথে গুণ হবে 0. তো 1.5 এই যে একটু বলবো x একে কিন্তু x, আর এই টোটালটা উপরটার সাথে গুণ হবে, তাই না। তো 1.5 যদি 0.8661 এর সাথে গুণ করো, 1.5 ইন্টু 0.8661, তো এটার অ্যান্সার আসতেছে 1.2991 আসতেছে, ঠিক আছে 991। আর আবার এক্সটা যদি গুণ করে দেয় তো কি হবে 0.8661 এর সাথে কি গুণ হবে এক্স, জাস্ট আর গুণন করছি আর কি, আর কিছু না। তো এখন জাস্ট এই ওয়ানটা মুছে দিতে পারো জাস্ট বোঝার জন্য। এরপরে যেটা করবা, এক্স তো ঠিকই থাকবে, এই যে 0.8661 তো প্লাস, এদিকে আনলে কি 0.8661 এক্স, এটা এদিকে আসলে কি হবে মাইনাস, আর ডানে কি থাকবে 1.2991, ঠিক আছে 991। তো এখানে আমরা কি কমন নিব, এক্স যদি কমন, এক্স তো বাইরে আছে ভিতরে 1 মাইনাস এক্স বাইরে আছে 0.8661 ইকুয়াল 1.2991, ঠিক আছে। জাস্ট এই অংশটুকু এক্স কমন নিলাম। তো এইখানে যদি আমরা এক্সটা কমন নিই এটা থাকবে, তো আমি যদি এই অংশটুকুকে একটু বাম দিকে নিয়ে আসি, এখন কি করবা দেখো, x ইন্টু 1 থেকে কি মাইনাস করবা 1 মাইনাস কত 0.8661, যদি মাইনাস করো, হ্যাঁ ব্র্যাকেট মানে গুণ সম্পর্ক, 1 থেকে 0.8661 মাইনাস করলে এটা আসবে
0.1339, আর ডান দিকে কি থাকবে 1.2991। তো ফাইনালি এখানে আমরা কার মানটা পেয়ে যাব, এক্স এর মান পেয়ে যাব। তো এক্স ইকুয়াল কি পাবো, উপরে থাকবে 1.2991 আর নিচে কি যাবে, এক্সটা রেখে দাও, উপরে থাকবে 1.2991 আর নিচে কি যাবে 0.1339। তো ফাইনালি এখানে এক্স এর মানটা আমরা কি পাবো, তো উপরে কি থাকবে 1.2991 কে ভাগ করবা কি দ্বারা, 0.1339, এটা আসছে 9.7 এত মিটার। তো এক্স এর মান কিন্তু আসছে 9.7 মিটার। ঠিক আছে, তো এখন জাস্ট লেখা দিবা যে সুতরাং কত থেকে ধরছিলাম -90 কুলম্ব, এইখান থেকে রেখে লিখতে পারো -90 কুলম্ব। সুতরাং -90 কুলম্ব 400 তে কত মিটার দূরে, x মিটার দূরে। -90 কুলম্ব 400 তে কতটুকু দূরে ছিল, -90 কুলম্ব 400 তে x মিটার। তো x এর মান কি আসছে 9.7 মিটার দূরে, এবং দূরে x মিটার মানে এত মিটার দূরে, x এর মান যেহেতু বের হয়ে গেছে, এবং প্লাস 120 কুলম্ব 400 তে, প্লাস 120 কুলম্ব 400 তে কতটুকু দূরে, 1.5 প্লাস x, প্লাস 120 কুলম্ব 400 তে কত মিটার দূরে, 1.5 প্লাস কি x, x এর মান কত 9.7, বা এটা কত আসবে 1.5 প্লাস কত 9.7, এটা আসছে 11.2 এত মিটার দূরে। কোন বিন্দুতে, পি বিন্দুতে তড়িৎ প্রবাহ কি হবে, 0 হবে। এই তো, কি পারা যাবে কিনা দেখো, আমি যদি অন্য একটা দ্বারা আমরা এইটুকুকে আলাদা করে দিই, এইটুকু কিন্তু লাস্টে এক করতে হবে, হ্যাঁ, এতটুকু দূরে তড়িৎ প্রবাহ কি হবে, 0 হবে। কি পারা যাবে না, বেসিক ক্লিয়ার থাকলেও যে কোনো ভাবেই প্রশ্ন করুক না কেন তোমরা পারবা। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখছো, তারা অবশ্যই আশা করি বুঝতে পারছো। আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।